Thank you so much, sir, for this very generous introduction. To me, like coming back to the Asiatic Society is like coming back to home. Respected chair, প্রথমে আমি নমস্কার জানাই সবাইকে। আজকে আমাকে বলেছেন আমি যাতে দুটো ভাষাতে বলি তাহলে হয়তো অডিয়েন্সের সুবিধা হবে, তো আমি পুরোটা ইংরেজিতে বলবো না, আমি দুটো ভাষা মিক্স করে বলবো যাতে সবার সুবিধা হয়। So as you can see that the title of my today's presentation is Refugees and Unfinished Partition, Saga of the Marginal Migrants. তো আমি এখানে যে ছবিটা শেয়ার করেছি এই টাইটেল পেজটা তৈরি করার সময় সেটা আমি খুব ইন্টেনশনালি শেয়ার করেছি। তো এই ছবিটা যদি আমরা দেখি, যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারি আমরা যে বেঙ্গল আসলে কিরকম ছিল। মানে প্রথম যে এটা আসলে শিয়ালদা স্টেশনে তোলা একটা ছবি, তো যেটাতে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গা থেকে ট্রেন আসছে এবং সব জায়গা থেকে হচ্ছে আমরা যেটাকে বলি যে ইট ওয়াজ লাইক অ্যান ইন্টারনাল মাইগ্রেশন। কারণ মাইগ্রেশনের কথা যদি আমরা বলি, মাইগ্রেশন কিন্তু অনেক দিন আগের থেকে ছিল। সুতরাং দেশভাগের পরে যে নতুন করে মাইগ্রেশন হচ্ছে বা দেশভাগের পরে যে একটা নতুন কমিউনিটি তৈরি হচ্ছে, সেটা সারা পৃথিবীর ক্ষেত্রে যেভাবে রেফিউজিদেরকে পারসিভ করা হয়, আমাদের বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা প্রথম থেকেই ওরকম ছিল না। তো আমি আজকে আমার যেটা প্রেজেন্টেশনের বিষয় সেটাতে আমি যেটা ফোকাস করতে চাই অ্যাকচুয়ালি, প্রথমে যেটা আমি বলতে চাই, কারণ আমার যে টাইটেলটা আমি দিয়েছি না তাতে হয়তো অনেকেরই মনে হয়েছে যে আমি কেন এই টার্মটা ইউজ করেছি আনফিনিশড। কারণ আমরা জানি যে সবারই মনে হয় যে দেশভাগ তো হয়ে গেছে, শুধু দেশভাগ হয়নি, তারপরে আবার বাংলাদেশ তৈরি হয়েছে, মানে আরেকটাও ভাগ হয়েছে, যেটাকে যারা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে যে সমস্ত সোশ্যাল সায়েন্টিস্টরা কাজ করেন দে কল ইট আ থার্ড স্টেট ইন দ্য লাইন। তো তার মানে প্রথম একটা আনডিভাইডেড ইন্ডিয়া ছিল, তারপরে ইন্ডিয়া পাকিস্তান হলো, মানে দুটো স্টেট হলো, দুটো নেশন স্টেট হলো ইন দ্য ম্যাপ অফ সাউথ এশিয়া। তারপরে থার্ড যেটা হলো সেটা হচ্ছে কি বাংলাদেশ। তো আমি মানে ইচ্ছে করে এই জিনিসটাকে লিখেছি এটা বোঝানোর জন্য যে কেন এটা আনফিনিশড এবং কেন আমার মনে হয় এটা আনফিনিশড। তো আমি যেটা আর্গিউ করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমার মনে হয় যে আমরা সবাই জানি যে ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সেলিব্রেটেড দ্য 75th years of partition, like the way you all have celebrated the 50th years of Bangladesh. তো এই যে আমরা নেশন স্টেটকে আমরা যে সেলিব্রেট করি, তার ইমার্জেন্সকে সেলিব্রেট করি বা তার যে প্রাপ্তি সেগুলোকে যে আমরা সেলিব্রেট করি, তো আমরা যদি অনেক বড় ব্রড ক্যানভাস থেকে সেটাকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের ওই ইস্যুসগুলো মিলিয়ে দেখলে কিন্তু আমাদের মনে হয় যে আসলে যেটা হচ্ছে পার্টিশন থেকে তৈরি হওয়া সিচুয়েশন ছিল সেগুলো আসলে কি ছিল। তো অ্যাজ আ সোশ্যাল সায়েন্টিস্ট, মানে দো আই ক্লেম দ্যাট আই এম হিস্টোরিয়ান বাই ট্রেনিং, বাট আমার মনে হয় যে আই অলওয়েজ ট্রাই টু ইনকর্পোরেট লাইক এসেন্সেস অর লাইক ডিসিপ্লিনারি মেথোডোলজি ফ্রম ডিসিপ্লিনস লাইক অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমরা মানে যেটা আমার কাজের জন্য মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু একটু ইকোনমিক্সও ব্যবহার করি। কারণ না হলে কিন্তু আমরা যেটাকে টোটাল পিকচার বলি, আমরা পুরো ছবি বলি, সেটা কিন্তু শুধুমাত্র ইতিহাস থেকে পাওয়া যায় বলে আমার মনে হয় না। তো এখন সারা পৃথিবীতেই আমরা যারা সোশ্যাল সায়েন্সের কাজ করি, এখানে সবাই এটা অসম্ভব ভালো অডিয়েন্স, আমি জানি বেস্ট অডিয়েন্স ইন দ্য বাংলাদেশ। তো এখানে আমরা যারা কাজ করি আমরা জানি যে আমরা অ্যাপ্রোচ নিয়ে কথা বলি বা আমরা মেথোডোলজি নিয়ে কথা বলি, কিন্তু আমার সবসময় মনে হয় যেহেতু আমরা এরকম একটা ডিসিপ্লিনারি অ্যাপ্রোচকে আমরা আমাদের মেথোডোলজির জন্য ব্যবহার করি, সুতরাং তার পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি যে কোনগুলো হয়েছিল এবং কোনগুলো হয়নি, লেট মি পয়েন্ট আউট। যেমন পার্টিশনের ফলে যেটা প্রথম জিনিস হয়েছিল, মানে আমি যখন প্রথম কাজ করতে শুরু করি বা আমার পিএইচডির মানে যখন আমি শুরু করছিলাম, তখন আই ট্রাই টু ফাইন্ড আউট যে কবে প্রথম দেশভাগ, পার্টিশন শব্দ বা রেফিউজি শব্দটাকে ব্যবহার করা শুরু হলো। হ্যাঁ, তাতে আমি দেখলাম যে আমি রেফিউজি পার্টিশন শব্দের আগে আমি দুটো শব্দ দেখলাম ভীষণ পপুলার হয়েছিল সেই সময়। সেই দুটো শব্দ হচ্ছে মেজরিটি এবং মাইনরিটি, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। তো ওই দুটো শব্দ কিন্তু আসলে মানে ওয়াজ ইমেন্সলি রিলেটেড টু দ্য আইডিয়া অফ পার্টিশন অর দ্য কনসেপ্ট অফ পার্টিশন। তো পার্টিশনের সময় অবভিয়াসলি পার্টিশনের পরবর্তীকালে যে নতুন ধরনের কমিউনিটি তৈরি হলো বা যে নতুন ধরনের ক্রাইসিসগুলো তৈরি হয়ে গেল সেগুলো কি ছিল, সেটা যেমন মাইনরিটি পলিটিক্স ছিল, কারণ যেহেতু মেজরিটি মাইনরিটি ফোকাস ছিল। আর কি হলো, একটা অদ্ভুত ধরনের আইডেন্টিটি পলিটিক্স তৈরি হলো। আর কি হলো, একটা অদ্ভুত ধরনের এথনিক একটা ক্রাইসিস শুরু হলো। কেন এথনিক ক্রাইসিস
ক্রাইসিস শুরু হলো, কারণ দেশভাগ যখন হয়েছিল আমরা দেশভাগ সম্পর্কে যা মেটেরিয়াল পড়ি সবকিছু কিন্তু শুধু মেজরিটি মাইনরিটির কথা বলে, সুতরাং ওটা শুধু হিন্দু মুসলিমদের কথা বলে। কিন্তু দেশভাগের সময় তো আসলে শুধুমাত্র হিন্দু মুসলিমদেরকে ডিভাইড করা হয়নি। দেশভাগের সময় কিন্তু আমরা যদি রেডক্লিফ লাইনটা দেখি, আমি পরে দেখাবো, আর সেটাতে কিন্তু নদী ভাগ করা হয়েছিল, পাহাড় ভাগ করা হয়েছিল, পাহাড়ি লোকেদেরও ভাগ করা হয়েছিল। সেই পাহাড়ি লোকেরা কারা ছিল? তারা হিন্দু মুসলিম ছিল না। তারা কারা ছিল? তারা বুদ্ধিস্ট ছিল, চাকমা ছিল, মানে এথনিক গ্রুপ এবং তাদের রিলিজিয়াস গ্রুপ। তো এখানে মাইনরিটি মানে আমার কাছে কিন্তু শুধুমাত্র রিলিজিয়াস ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যারা সংখ্যালঘু তারা না, কিছু মাইনরিটি ভাষাগতভাবে মাইনরিটি, কিছু মাইনরিটি হচ্ছে এথনিক মাইনরিটিস। তো এই সবগুলো ক্যাটেগরি কিন্তু সেই সময় ছিল। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা জানি যে যেই সময়টা আমরা দেশভাগ নিয়ে কথা বলি, আমরা বেঙ্গল বা বেঙ্গল বর্ডারল্যান্ড, মানে উইলিয়াম ভ্যান স্যান্ডেল যেমন ভাবে দ্য বেঙ্গল বর্ডারল্যান্ড লিখেছেন, আমরা সবাই ভাবি যে ওটা শুধু পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, কিন্তু বঙ্গ মানে কিন্তু শুধু পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নয়, বাঙালি ভাষাভাষীরা কিন্তু আসামেও ছিল, ত্রিপুরাও ছিল। সুতরাং আমরা যদি পুরো জায়গাটার এখন একটা ভাবি যে এখন 75 ইয়ার্সের পরে কি হয়েছে, আমার কিন্তু মনে হয় যে পার্টিশন লাইক সিচুয়েশন, মানে ওটা কিন্তু বারবার একই রকম ভাবে আছে এবং এখনো কিন্তু ওই রিজিয়নের বাঙালি যারা আছেন তারা কিন্তু ওই পার্টিশনের সময় যে ক্রাইসিস গুলো ছিল, দে আর ফেসিং দ্য সিমিলার সিচুয়েশন। সুতরাং আমার মনে হয় যে পার্টিশন অ্যাকচুয়ালি কুড নট সলভ এনিথিং, রাদার পার্টিশনের পরে কিন্তু নতুন ধরনের সমস্যা তৈরি হয়েছিল। সুতরাং এবং তাদের জীবনে কিন্তু ওই সমস্যাগুলো যায়নি, তাদের যে ফিলিং অফ আদারনেস, মানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, ওইটা কিন্তু এখনো যায়নি। সুতরাং এই 75 ইয়ার্সের পরে কি করে পার্টিশন লাইক সিচুয়েশনগুলো এখনো একরকম আছে এবং কি করে হচ্ছে গিয়ে একই ধরনের ক্রাইসিস ওই মানুষগুলো ফেস করেন, আমি প্রেজেন্টেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি ওটা দেখানোর চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আই টার্মড ইট অ্যাজ আনফিনিশড। আচ্ছা, আমি জাস্ট এই প্রেজেন্টেশনটা শুরু করি উইথ আ কাইন্ড অফ রেফিউজি ভয়েস। হ্যাঁ, কারণ আমরা এখন যেভাবে কাজ করি, মানে ধরুন আমি যখন পিএইচডি শুরু করেছিলাম সেই সময় আই অলওয়েজ ট্রাই টু লোকেট দ্য আর্কাইভাল মেটেরিয়ালস, দ্য অফিসিয়াল ডকুমেন্টস, দ্য ফর্মাল ডকুমেন্টস, কারণ আমাকে শেখানো হয়েছিল যে ওইগুলো দিয়ে ইতিহাস লিখতে হয়। তো আমি যখন আরেকটু ইভলভ করলাম অ্যাজ আ রিসার্চার, অ্যাজ আ স্টুডেন্ট অফ হিস্ট্রি, তখন আমি কিন্তু বুঝতে পারলাম যে আমরা উই অ্যাকচুয়ালি ক্যান ফিগার আউট দ্য কমিউনিটি সেন্টিমেন্ট অর দ্য কমিউনিটি ফিলিং অনলি থ্রু দেয়ার ভয়েসেস। তো আমরা যেটা কখনো হচ্ছে গিয়ে আমরা ওইভাবে না ওই জিনিসটাকে খোঁজারই চেষ্টা করিনি। তো আমি ইচ্ছে করে এটা কোট করেছি, এটা একটা এআইসিসি পেপার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পেপার। তার মধ্যে একজন উদ্বাস্তু মানুষ তিনি চিঠি লিখেছিলেন। হ্যাঁ, চিঠির একটা পোর্শন আমি জাস্ট এটাখানে কোট করেছি আর কি, টু গিভ ইউ আ ফিলিং দ্যাট হোয়াট দে এক্সপেক্টেড ফ্রম পার্টিশন অ্যান্ড হোয়াট দে অ্যাকচুয়ালি গট, অর হোয়াট কাইন্ড অফ ট্রিটমেন্ট দে অ্যাকচুয়ালি গট। তো এখানে যেটা লেখা আছে সেটা আমি একটু রিড আউট করি, মানে জাস্ট ওই ফিলিংটা দেওয়ার জন্য। এখানে উনি লিখেছেন, একজন ভদ্রলোক লিখেছেন, উনি মাইগ্রেট করেছেন নেত্রকোনার থেকে। উনি লিখেছেন, when we reached Shialda station platform, no one was there for us. And gradually we realized with the independence, we actually became the refugees. The uprooted people, we contributed the maximum, but now we are in a pathetic state here. There is no food to eat when we are hungry, no clothes to wear, no place for shelter, no arrangement for education for our children. So this is actually the real scenario what they faced. But for most of the people, it was like the achieving of independence. So first in the 1950s they declined to use that term partition, কারণ ওদের মনে হতো যে এটা তো দেশ ভাগ হয়েছে মানে স্বাধীন, ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা আমরা কেড়ে নিয়েছি বলে দেশ ভাগ হয়েছে। সুতরাং মানে যারা স্বাধীন হয় তাদেরকে তো এতটুকু কষ্ট করতেই হবে, এটা তো এত দুঃখ কষ্ট করে বলার কিছু নেই। কিন্তু at the end of the day they came to realize that what they expected, that our brothers or our community people, they will actually like they will receive us with open arms, and that idea of universal brotherhood, মানে যেটা এখানেও বলা হয় যে স্বপ্নভূমি, দ্য প্রমিসড ল্যান্ড। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যখনই রেফিউজিরা মাইগ্রেট করেছে টু অ্যান্ড ফ্রো, দুদিকেই, মানে মুসলিমরা এখানে এসেছেন, হিন্দুরা ওখানে গেছেন, সেখানে কিন্তু তারা একেবারেই গিয়ে মানে ওই ফিলিংটা তারা পাননি যে মানে এরা আমাদের নিজেদের লোক। বরং ওখানে যাওয়ার পরে কিন্তু তাদের স্ট্রাগল করতে হয়েছে এবং হোয়াট দে ফেস, যে একটা কিন্তু সবসময় কমিউনিটির মধ্যে, হোস্ট কমিউনিটি আমরা যেটাকে বলি অফিসিয়াল টার্মে, তাদের মধ্যে কিন্তু একটা অসম্ভব
অসম্ভব মানে রাইভালরি ছিল, এবং ওদেরকে কিন্তু সবসময় একটা আদর বলে ওরা রেখে দিয়েছিল। ওরা কিন্তু কখনো বুকে জড়িয়ে ধরেনি বা ভাবেনি যে এরা তো আমারই ভাই, সুতরাং এরা মাইগ্রেট করে এসছে, এদেরকে স্পেস দেওয়া আমাদের কর্তব্য। যেমন নেশন স্টেট ভাবেনি, ওদেরকে স্ট্রাগল করতে হয়েছে, তেমনই কিন্তু মানুষরাও ভাবেনি। সুতরাং এই যে দ্য আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্স, মানে ইট অ্যাকচুয়ালি নেভার ওয়ার্কড মানে অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল। এবার আমি একটুখানি বলি যে হোয়াট মানে আমরা যদি দেখি যে দেশভাগ, মানে আমরা যদি চোখ বন্ধ করে ভাবি যে দেশভাগ কিভাবে হলো, আমাদের বেসিক্যালি দুটো খুব পপুলার ইমেজারি আমাদের চোখের সামনে ভাসে। একটা হচ্ছে গিয়ে এই ছবিটা। তো যেটা হচ্ছে আমি এখন বলি যে ধরুন আমরা যখন যদি ভাবি যে চোখ বন্ধ করে যে মানে পার্টিশন মানে কি, সো আমরা দুটো ইমেজারি দেখতে পাই। একটা হচ্ছে এই ছবিটা, মানে কারণ আমরা জানি যে এই 40s প্রথম যখন লাহোর রেজলিউশনে জিন্না বলেন সেপারেট হোমল্যান্ড চাই, এটা হচ্ছে গিয়ে একটা, সেই নিয়ে প্রচুর ডিবেট আছে, ডিসকোর্স আছে, অনেক রকমের মত আছে, কিন্তু এটা সত্যি যে উনি প্রথম এইখানে একটা নিজেদের হোমল্যান্ডের কথা বলেছিলেন। এটা হচ্ছে কি প্রথম একটা ইমেজারি, হ্যাঁ, পপুলার ইমেজারি। সেকেন্ড পপুলার ইমেজারি হচ্ছে এইটা, যেটা হচ্ছে গিয়ে এটাও ভীষণ পপুলার একটা বক্তৃতা। সেটা হচ্ছে গিয়ে জওহরলাল নেহরু বলেছিলেন, সেটাকে মিডনাইট স্পিচ বলে, যে যখন সারা পৃথিবী ঘুমোচ্ছে সেই সময় ভারত হচ্ছে গিয়ে একটা নতুন রাষ্ট্র হিসেবে জেগে উঠছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যদি এই ছবিটা দেখি, ধরুন এই পার্টিকুলার যদি ছবিটা দেখি, তাহলে আমাদের প্রথম মনে হয় এটা একটা ভীষণ মানে সেলিব্রেট করার মতো ব্যাপার, সবাই ভীষণ আনন্দ করছে, ভীষণ খুশি, ভীষণ হচ্ছে গিয়ে মানে কি বলবো স্বাধীনতা পাওয়া গেছে ইত্যাদি একটা ব্যাপার। এবং সেটার মধ্যে কিন্তু কোনো দুঃখ কষ্ট, কোনো প্রবলেম, কোনো হচ্ছে ক্রাইসিস, তার অ্যাকচুয়ালি কোনো কিন্তু চেহারা এই ছবিটার মধ্যে নেই। হ্যাঁ, কিন্তু যখন দেশভাগ হয়েছিল, আচ্ছা এটা দেখুন, এটা ঢাকার হচ্ছে গিয়ে 14ই আগস্ট 1947 ঢাকার ছবি। তো যদি এই ছবিটা আমরা ভালো করে দেখি, দেখুন এটার মধ্যে কোনো ক্রাইসিস নেই, কোনো টেনশন নেই, সবাই খুব খুশি আছে, খুব রিল্যাক্সড, মানে এটা একটা স্টেশনের ছবি, হ্যাঁ, খুব রিল্যাক্সড, খুব আনন্দ করে হচ্ছে সেলিব্রেট করছে। এই ছবিগুলো আমি হচ্ছে গিয়ে পাকিস্তানের থেকে একজন দিয়েছেন, ইন্ডিয়া অফিস লাইব্রেরি, ওখান থেকে পেয়েছি। তো এই ছবিগুলো দেখলে কিন্তু আমাদের মনে হয় যে কোনো ক্রাইসিস, কোনো টেনশন, কোনো খারাপ লাগা বা এটার থেকে কোনো বিপদ আপদ ঝামেলা হতে পারে, ওরকম কিন্তু কোনো ছবি, কোনো পিকচার কিন্তু এই ছবিগুলোর মধ্যে নেই। সুতরাং তার থেকে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে both in India and Pakistan, so it was like a huge achievement, মানে it was like the emergence of two nation states, এবং everyone was so happy and so excited about it, যে এটা ভীষণ একটা আনন্দের জিনিস হচ্ছে। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যদি এই পার্টিশনের কথা ভাবি বা এই দেশভাগের কথা ভাবি, এই দেশভাগটা কি, ইট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট হিউম্যান ডিসপ্লেসমেন্টস, মানে শুধুমাত্র সাউথ এশিয়া বা মানে এখানে নয়, সেটা সারা পৃথিবীর নিরিখে ইট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট হিউম্যান ডিসপ্লেসমেন্ট। এবং এটা নিয়েও একটা ডিবেট আছে যে ঠিক কত লোক ডিসপ্লেসড হয়েছিল, কিন্তু যারা সোশ্যাল সায়েন্টিস্ট বা হিস্টোরিয়ান, দে হ্যাভ এগ্রিড দ্যাট অ্যাটলিস্ট 12 to 15 মিলিয়ন পিপল অ্যাকচুয়ালি বর্ডার ক্রস করছে, মানে এই দিক থেকে চলে যাচ্ছে এবং ওদিক থেকে আবার আসছে। এবং এটাতে আর একটা ট্রিকি জিনিস আছে, পৃথিবীর ইতিহাসে কোনো ডিসপ্লেসমেন্ট, এরকম হিউজ ডিসপ্লেসমেন্টে কিন্তু ওই মাল্টিপল ডিসপ্লেসমেন্ট হয় না, মানে দেখা যায় না আর কি, মানে দ্যাট ইটস নট ভেরি কমন। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ডিসপ্লেসমেন্ট হচ্ছে। কিভাবে হচ্ছে, ধরুন 1950-তে ইন্ডিয়া এবং পাকিস্তান গভর্নমেন্ট একটা প্যাক্ট সাইন করছে, ওটার নাম হচ্ছে দিল্লি প্যাক্ট। তাতে কি বলা হচ্ছে যে যে দেশে, সে যদি তার দেশে ফিরে যায় তাহলে সে সুরক্ষা পাবে, সে সিকিউরিটি পাবে এবং সে সম্পত্তি ফিরে পাবে। তো বহু লোকজন ফিরে আসছে, বহু লোকজন ফিরে এসে সেটেল ডাউন করছে, আবার ম্যাক্সিমাম লোকজন কিন্তু এখানে এসে বা ওখানে গিয়ে, যেমন এখানে প্রচুর লোক ওখানে গেছিলেন, একটা খুব ভালো বই আছে রাহুল রায়ের লেখা পশ্চিম থেকে পূর্ববঙ্গ বলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু লোকজন দেখছে তাদের বাড়ি জমি দখল করে ফেলেছে, কিছু নেই, তো তারা কি করবে, তারা আবার ফিরে আসছে। বাট ইট ওয়াজ আ নুইসেন্স ফর দেম। কেন? কারণ প্রথমবার মাইগ্রেট করার পরে গভর্নমেন্ট কিন্তু প্রমিস করছে যে দে উইল প্রোভাইড দেম উইথ অ্যাটলিস্ট সাম কাইন্ড অফ রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন। সেকেন্ডবার যখন ওরা আবার ফিরে আসছে তখন গভর্নমেন্ট কিন্তু ডিক্লাইন করছে, ওরা বলছে তোমাদেরকে আর কিছু দেবো না, কারণ তোমরা যখন ফিরে গেছিলে তোমরা থাকতে পারো না, সেটা তোমাদের প্রবলেম, সুতরাং উই আর নট গোয়িং টু প্রোভাইড ইউ এনিথিং। সুতরাং এই যে মাল্টিপল ডিসপ্লেসমেন্ট, সেটার কিন্তু আবার একটা খুব খারাপ এফেক্ট পড়েছিল ওই মানুষগুলোর ওপরে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আমরা যদি ওটাকে ভারত ভাগ বলি বা পার্টিশন অফ ইন্ডিয়া বলি বা পার্টিশন অফ 1947 বলি, যেভাবে এটাকে ক্যাটেগরাইজ করা হয়, কিন্তু আসলে তাতে ভাগ করা হয়েছিল মানে কোন জায়গাগুলোকে, আসলে কিন্তু ভাগ করা হয়েছিল মাত্র দুটো দেশীয় রাজ্যকে, পাঞ্জাব এবং বেঙ্গল। এবং এখানে একটা বড় মানে প্রবলেম আছে, পাঞ্জাব নিয়ে যেমন সেরকম কনফিউশন নেই, কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে একটা বড় প্রবলেম আছে, বলা হচ্ছে ওটা বেঙ্গল। এবং ম্যাক্সিমাম সময় ধরুন 1980s অব্দি পার্টিশন নিয়ে এবং বেঙ্গল নিয়ে যা
পড়াশোনা হয়েছে, যা যা লেখালেখি হয়েছে, আনফর্চুনেটলি ইট ওয়াজ এন্টায়ারলি অন ওয়েস্ট বেঙ্গল, নট ইভেন ইস্ট বেঙ্গল। এখন ইস্ট বেঙ্গল কেন নয় তার অন্য ব্যাখ্যা আছে, সেটা আমি পরে বলছি, কিন্তু ইট ওয়াজ এন্টায়ারলি অন ওয়েস্ট বেঙ্গল। কিন্তু যদি আমরা ভাবি যে আসলে দেশভাগের সময় বেঙ্গল বর্ডারল্যান্ডে ক্রাইসিস কোথায় হয়েছিল, ক্রাইসিস হয়েছিল কিন্তু আসামে, থ্রু দ্য আসাম রেফারেন্ডাম। কারণ ওটাই কিন্তু দ্যাট ওয়াজ দ্য অনলি মানে রেফারেন্ডাম দ্যাট হ্যাপেন্ড ইন দ্য বেঙ্গল সাইড। কিন্তু সেটা নিয়ে আনফর্চুনেটলি কেউ কোনো কথা বলে না। কেন কথা বলে না সেটা পরে বলবো। তো আমরা দেখতে পাচ্ছি এই যে মিথ ভার্সাস রিয়ালিটি, মানে মিথ যেভাবে দেখানো হয়েছিল, যেভাবে প্রজেক্ট করা হয়েছিল, এবং রিয়ালিটিতে যেটা হয়েছিল সেটা কিন্তু একটা সাংঘাতিক ডিফারেন্ট একটা কিন্তু ঘটনা ঘটেছিল। আচ্ছা, সুতরাং আমরা যদি দেখি যে অ্যাকচুয়াল সিনারিও কি ছিল, যেটা আমি ছবি দেখালাম, মানে ভারতের ছবি দেখালাম, ইস্ট বেঙ্গলের ছবি দেখালাম, তো আমি যে ছবি দেখালাম যেটাতে একটা ভীষণ সুন্দর, একটা ভীষণ আনন্দ, সেলিব্রেশনের একটা ব্যাপার ছিল। মানে সেটা ধরুন আমরা যদি এখানে যেমন ভীষণ মানে পপুলার হচ্ছে গিয়ে তাজউদ্দিন আহমেদের ডায়েরি, হ্যাঁ, যেটা আহমেদ কামাল ওনার যে বইটা আছে স্টেট উইদিন দ্য নেশন, ওটা তো উনি কোট করেছেন। তো আমরা যদি ঢাকা কেমন ছিল সেটা দেখি, সেটা তো কিন্তু উনি বলছেন যে রমনা পার্কে বিরাট হচ্ছে গিয়ে সেলিব্রেশন হচ্ছে, আলো দিয়ে সাজানো হচ্ছে, লোকে ঘোড়ার গাড়ি চলছে, এমনকি মফস্বলের শহরগুলোতেও ভীষণ সেলিব্রেশন হচ্ছে। আমার বাবা যেমন আমাকে বলেন যে বাবারা নাকি দেশভাগের দিন রসগোল্লা খেয়েছিলেন, পাড়ায় পাড়ায় এসে নাকি লোকে রসগোল্লা বিলিয়েছিল। এবং এখানে পয়েন্ট হচ্ছে যে আমরা জানি যে দেশভাগ হয়েছিল যখন, তার আগে মানে দুটো জিনিস হয়েছিল। এক হচ্ছে গিয়ে গ্রেট ক্যালকাটা রায়ট, সেটা আমরা সবাই জানি, যেটাকে মানে ওয়ার্স্ট বলা হয়, মানে হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি দ্য প্রাইম রিজন মানে বিহাইন্ড দ্য সেপারেশন অফ দিস ল্যান্ড। এবং সেকেন্ড যেটা হয়েছিল সেটা মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে একটা বিহারে রায়ট হয়েছিল এবং এখানে একটা নোয়াখালীতে রায়ট হয়েছিল। তো এই যে দুটো ঘটনা ঘটেছিল, যার পরে দেশভাগ হচ্ছে, সারপ্রাইজিংলি যখন দেশভাগ হয়ে যাচ্ছে তখন কিন্তু কলকাতাতে এবং ঢাকাতে মানে যেই তথ্যগুলো পাওয়া যায়, খানিকটা রাজশাহী, এগুলো একটু জানা যায়। বিশেষ করে তাজউদ্দিন আহমেদের ডায়েরিটায় লেখা আছে যে ওনারা বলছেন কিন্তু মফস্বল শহরগুলোতে একটা ভীষণ মানে কমিউনিটির মধ্যে একটা বেশ ঐক্যের একটা কিন্তু ছবি দেখা যাচ্ছে, উইচ ওয়াজ কাইন্ড অফ সারপ্রাইজিং। কারণ সেখানে কিন্তু কমিউনিটি ফিলিং, কমিউনালিজম, যেটা নিয়ে পরবর্তীকালে সবচেয়ে বেশি লেখালেখি করা হয়েছে, পার্টিশন ভায়োলেন্স নিয়ে লেখা হয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না, উইচ ওয়াজ ওয়ান্ডারফুল। কিন্তু আমরা যদি সত্যিকারে কি হয়েছিল সেটা যদি দেখি, সেটা কিন্তু হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল সিনারিওটা ছিল ওটা একটা সিজলেস একটা হিউম্যান সাফারিংস, এবং সেটা হচ্ছে কি শুধুমাত্র ডিভিশনের জন্য হয়েছিল, এবং যে ডিভিশনটা সাধারণ মানুষের আসলে কোনো রোল ছিল না বা আসলে কোনো পার্ট ছিল না। তো আমি এইটা যখনই বলি, আমার একটা ইন্টারভিউয়ের কথা মনে হয়। আমি একজনকে ইন্টারভিউ করেছিলাম, আমার একজন স্যারের বাবা, উনি সিলেটে থাকতেন। উনি আমাকে বলেছিলেন যে জানো তো মা, আমি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠলাম, আমাকে সবাই বললো দেশটা নাকি পাকিস্তান হয়ে গেছে। তো আবার আমি আরেকদিন সকালে ঘুম থেকে উঠলাম, চায়ের দোকানে গেলাম, তখন হঠাৎ করে সবাই বললো যে দেশটা নাকি বাংলাদেশ হয়ে গেছে। বাট আমি কোনোদিনও গ্রামের বাইরে যাইনি। তো আমরা যেভাবে নেশনকে দেখি, টেরিটরিকে দেখি, মানে সবসময় নেশন স্টেটকে যেরকম বলা হয় যে নেশন স্টেট হচ্ছে গিয়ে একটা সাপোজ জন্তুর মতো। যেমন বাঘসিংহ কি করে, বাঘসিংহ প্রথমে নিজের টেরিটরি তৈরি করে, তারপরে সেই টেরিটরিটাকে পাহারা দেয়, মানে যাতে ওই টেরিটরিটা তারই থাকে। তো নেশন স্টেটও কিন্তু এরকম, প্রথমে একটা বর্ডার তৈরি করে, সেই বাউন্ডারিটা ফিক্স করে, কাঁটা তারের বেড়া দেয়, করে কিন্তু নেশন স্টেট ডিকটেট করে যে কে এখানে সিটিজেন, কে সিটিজেন না, কে ইলিগাল ইমিগ্রেন্ট, কে হচ্ছে গিয়ে বিদেশি, কে হচ্ছে স্বদেশী। তো এই যে ডাইমেনশন গুলো, এগুলো কিন্তু দেশভাগের ক্ষেত্রে সত্যি ছিল, এবং দেশভাগের ক্ষেত্রে মানে দেশভাগ থেকে উদ্ভূত যে যত রকমের সমস্যা ছিল, আমার মনে হয় সেটা কিন্তু সবচেয়ে বড় রকমের সমস্যা। আচ্ছা, আমরা যদি র্যাডক্লিফ লাইনটা দেখি, আমরা সবাই স্যার সিরিল র্যাডক্লিফের কথা জানি। তো আমি এই আসল র্যাডক্লিফ লাইনের যে রিপোর্টটা আমি পড়েছি, ওটা কিন্তু ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে আছে, আপনারা যে যাবেন পড়তে পারেন, মানে ইটস অ্যাভেলেবল। তো আমি যখন প্রথমবার মানে ওই যখন কার্ডিফে আমি মানে গেছিলাম, তখন আমি ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে খুঁজে বের করেছিলাম এটা। তো আমি যখন প্রথমবার এই অরিজিনাল রিপোর্টটা পড়েছিলাম, কারণ এর আগে আমি যা পড়েছিলাম সেটা হিস্টোরিয়ানরা যেভাবে ওটাকে কোট করেছেন, হিস্টোরিয়ানরা যেভাবে লিখেছেন, আমি সেটা পড়েছিলাম। তো আমি যখন প্রথম অরিজিনাল রিপোর্টটা পড়লাম, তখন আই ওয়াজ শকড। তার কারণ প্রতিটা লাইন এইভাবে লেখা, দেখুন আমি কোট করেছি যে আ লাইন শ্যাল বি ড্রন অ্যালং দ্য বাউন্ডারি বিটুইন দ্য থানাস অফ, হ্যাঁ, তারপরে লেখা আ লাইন শ্যাল দেন বি ড্রন ফ্রম দ্য পয়েন্ট, দেন আ লাইন শুড রান, দ্য লাইন শুড টার্ন। তো মানে আমার পড়ে মনে হয়েছিল যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য রানিং অ্যান্ড টার্নিং অফ দ্য লাইন হুইচ ডিজাইন বর্ডার্স অ্যান্ড ডিভাইডেড পিপল। মানে এই র্যাডক্লিফ লাইনটা পড়লে না, ওই যে রেড পেন দিয়ে লেখা, সেটা পড়লে মনে হয় ওখানে আসলে কোনো মানুষ নেই, মানে ওটা শুধুই একটা ম্যাপের মধ্যে উনি এরকম করে টেনে দিয়েছেন আর কি। মানে ওটা যে একটা
কি সাংঘাতিক ভাবে সাধারণ মানুষদেরকে এফেক্ট করতে পারে, মেবি ওই ডাইমেনশনটাই ওনার মাথায় ছিল না। সুতরাং মানে দেশটা যেভাবে ভাগ করা হয়েছিল, এরকম না কিন্তু যে আমাদের দেশেই প্রথম হচ্ছে গিয়ে মানে এইভাবে হচ্ছে লাইন টানা হচ্ছে, এর আগেও কিন্তু পৃথিবীতে অনেক লাইন টানা হয়েছে, ম্যাকমোহন লাইন আছে, অনেক অনেক আছে, মানে ব্রিটিশরা যেগুলো লাইন টেনেছিল দেশ ভাগ হয়েছিল। যেমন অনেকে বলে যে আয়ারল্যান্ডের যে দেশ ভাগ ভারতের দেশ ভাগ নাকি একই রকম, অনেক অনেক মিল আছে অমিল আছে, কিন্তু পৃথিবীর কোনো দেশে কিন্তু এইভাবে দেশ ভাগ হয়নি। মানে জাস্ট একটা লাইন টেনে দিল এবং তাতে কেউ কিছু ভাবলো না। আর সেখানে হিন্দু মহাসভা, মুসলিম লীগ এবং কংগ্রেস তাদের লিডাররা হচ্ছে গিয়ে পিটিশন দিচ্ছে, যেটা এই সবগুলো পিটিশন আছে হচ্ছে গিয়ে পার্টিশন প্রসিডিংস বলে অনেকগুলো ভলিউম আছে, ওটা তিন মূর্তি ভবনে ওপেন স্ট্যাকে আছে, যে কোনো কেউ পড়তে পারেন। তো সেই পিটিশনগুলোতে বলা হয়েছে এখানে হিন্দু বেশি ওখানে মুসলিম বেশি, সুতরাং এটা এখানে জুড়ে দেওয়া হোক, ওটা ওখানে জুড়ে দেওয়া হোক। তো ওটা পড়ে না মনে হবে যে মানে ওই যে পলিটিক্যাল পার্টিগুলো দে ওয়্যার অ্যাকচুয়ালি ট্রাইং টু বার্গেন উইথ দ্য রাজ যে হাউ টু গেট আ বেটার ডিল। তো তখন কিন্তু মনে হচ্ছে না যে ওটার মধ্যে কোনো মানুষ আছে, কোনো জিনিস আছে, কারোর মানে মন খারাপ থাকতে পারে। যেমন আমি করিমগঞ্জে একটা বাড়ি দেখেছিলাম যেখানে একটা বাড়ির মাঝখান দিয়ে উঠোন দিয়ে বর্ডার গেছে, টয়লেট গুলো উল্টো দিকে, রান্নাঘর উল্টো দিকে, আর বাড়িটা এদিকে। তো এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি র্যাডক্লিফ লাইন। হ্যাঁ, তো আমার মনে হয় যেভাবে ডিজাইন করা হয়েছিল, দ্য ওয়ে অ্যাকচুয়ালি দ্য মেবি স্যার কারণ সিরিল র্যাডক্লিফ আবার একটা ইন্টারভিউতে এটাও বলেছিলেন যে উনি যে লাইনটা টেনেছিলেন সেটা নাকি মাউন্ট ব্যাটেন বলেছিলেন, কারণ মাউন্ট ব্যাটেন আবার বলেছিলেন যে করাচিও ভারতকে দিয়ে দিতে। তখন উনি বলেছিলেন যে বাবা তাতে 5টা মাত্র আছে বড় বড় মানে যেগুলো শহর, সবই যদি ভারতকে, তাহলে তো পাকিস্তান কিছুই পাবে না। তো ওটা কিন্তু ইট ওয়াজ মোর মানে কি বলবো ডিজাইন বাই প্রবাবলি বাই মাউন্ট ব্যাটেন দেন স্যার সিরিল র্যাডক্লিফ, যদিও আমরা ওনাকে বেশি ব্লেম করি এটার জন্য, কিন্তু ইট ওয়াজ মোর হিজ ডিজাইন। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদেরকে কিন্তু না যখন আমরা দেশভাগের ইতিহাস পড়ি এই জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে, মানে যাতে মানে আমাদের যে ওরিয়েন্টেশন, আমাদেরকে যে আমরা যেভাবে বুঝি সেটা যাতে আমাদের গন্ডগোল না হয়। আচ্ছা, তো আমরা যদি দেখি যে তাহলে আমার যেমন সবসময় মনে হয় যে ঠিক আছে পলিটিক্যাল পার্টির নেতারা এরকম ভাবে ভাবছে বা পলিটিক্যাল পার্টিরা পাওয়ারে আসার চেষ্টা করছে সেজন্য এরকম করছে, ইটস ফাইন, কিন্তু কেন সাধারণ মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করলো? কারণ আমরা যদি ধরুন কালো নিরবধি পড়ি, কালের ধুলোয় লেখা পড়ি, ওইদিকে দয়ামের কথা পড়ি, মানে মানে আমরা যেগুলো আত্মবিষাদ বৃক্ষ পড়ি, যেগুলো ভীষণ পপুলার লেখা আছে সেগুলো যদি পড়ি, তাহলে আমাদের কিন্তু মনে হয় যে মানে এখানে তো বেঙ্গলে তো একটা অসম্ভব ভালো কম্পোজিট কালচার ছিল, একটা অসম্ভব ভালো মিশ্র সংস্কৃতি ছিল। তা ওই যে মিশ্র সংস্কৃতির যে কালচারটা সেটা হঠাৎ করে এরকম একটা কমিউনাল একটা জিনিসকে এগ্রি করলো কেন, সাধারণ মানুষ কেন বললো? তো আমি দেখছিলাম যে এটার জন্য কিন্তু সত্যি সবচেয়ে বেশি দায়ী প্রবাবলি দ্য পলিটিক্স অফ সেন্সাস, মানে সেন্সাসকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা সবচেয়ে বেশি দায়ী। কারণ সেন্সাস কিন্তু আসলে মানে সংখ্যাতত্ত্বের দিক থেকে বলে দিয়েছিল যে কে মাইনরিটি কে মেজরিটি। কারণ পূর্ববঙ্গের গ্রাম বা পশ্চিমবঙ্গের গ্রামগুলো কেমন ছিল, মানে তখন ছিল হচ্ছে এত ঘর কুমোর আছে, এত ঘর কামার আছে, এত ঘর হিন্দু, এত ঘর মুসলিম, কিন্তু কেউ কিন্তু জানতো না যে কার পার্সেন্টেজ কত। তো ব্রিটিশরা জমি মেপেছিল, ঠিক আছে জমি মেপেছে, প্রোডাকশন মেপেছে ওদের ব্যবসার জন্য, কলোনির থেকে মানে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সবচেয়ে যেটা ট্রাবলসাম ছিল ওরা এখন মানুষ গুনতে শুরু করলো, মানুষ মাপতে শুরু করলো। কারণ আমরা যদি ব্রিটিশ সেন্সাস দেখি, ব্রিটিশ সেন্সাসে কিন্তু রিলিজিয়াস যে আইডেন্টিটি ইট ওয়াজ নেভার লাইক অ্যান এসেনশিয়াল কি বলবো ক্রাইটেরিয়া, কিন্তু যখন ওরা এখানের জন্য করছে তখন কিন্তু ওরা এটাকে পাল্টে দিচ্ছে। সুতরাং এই যে মানে ধরুন দেশভাগের সময় যেটা জয়া চ্যাটার্জির বেসিক কাজ, উনি যে বলছেন যে মানে যারা হিন্দু ভদ্রলোক দে ওয়্যার অ্যাকচুয়ালি মোর কিন যাতে ভারত ভাগ হয়, যাতে হচ্ছে গিয়ে ওরা চলে যেতে পারে ওখানে। কারণ কি এখানে 56% সেই সময় মুসলিম ছিল, তো ওদের মনে হচ্ছিল ওরা এখানে মাইনরিটি হয়ে যাবে, তাতে তো মুশকিল হয়ে যাবে, কারণ এটা তো সারা জীবন পাওয়ার এক্সারসাইজ করেছে। তো এই যে ইনার ডাইনামিক্স গুলো সেটা কিন্তু এই যে ইমার্জেন্স অফ দ্য আইডিয়া অফ হোমল্যান্ড, মানে আমার জন্য হিন্দুদের জন্য ওটা হোমল্যান্ড আর মুসলিমদের জন্য ওটা হোমল্যান্ড, মানে দুজনের জন্য একটা হোমল্যান্ড নয়, এই যে সাইকিটা সেটা কিন্তু ওই 1930s এর শেষের দিক থেকে অ্যাকচুয়ালি ডেভেলপ করতে শুরু করে। তো তারপরে আমরা যেটা দেখি যে ধরুন আমি যাদেরকে ইন্টারভিউ করেছি অধিকাংশ মানুষ কিন্তু আমাকে বলেছেন যে দে থট দ্যাট পার্টিশন ইজ অ্যাকচুয়ালি লাইক আ টেম্পোরারি অ্যাফেয়ার, ওরা সবাই দে ইউজড টু বিলিভ দ্যাট দে উইল কাম ব্যাক। তো এরকম প্রচুর লোক বলেছেন যে তারা হচ্ছে বাড়ি লক করে চাবি দিয়ে গেছেন প্রতিবেশীর কাছে। বহু মানুষ হয়েছেন যে আনসার বাহিনী লুটপাট করে নেবে, তাদের গয়না বা সম্পদ যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি এরকম কেটে মানে ঘরের ভেতরে শীত মতো কেটে তার মধ্যে ঢুকিয়ে মানে একটা ধরুন কিছু একটার মধ্যে ঢুকিয়ে কলসির মধ্যে বা কোনো বাক্সের মধ্যে ঢুকিয়ে আবার সেটা মাটি দিয়ে লেপে দিয়েছেন। লেপা মানে হচ্ছে কি ওপরে আর কি যাতে বোঝা না যায় ডিফারেন্সটা যে মাটির ডিফারেন্স হয়েছে, লেপে দিয়েছেন। কারণ দে ওয়্যার শিওর দেয়ার কনভিকশন ওয়াজ দে উইল কাম ব্যাক। কিন্তু মানে
মানে আলটিমেটলি কিন্তু 47 এর যে দেশভাগ সেটা কিন্তু ওরকম টেম্পোরারি অ্যাফেয়ার হয়ে থাকেনি, হ্যাঁ, which was very very unfortunate। তো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি 47 এর পরে মানে কি বলবো, বোথ দ্য নেশন স্টেট দে হ্যাভ ক্রিয়েটেড আ ইন্টারন্যাশনাল বর্ডারল্যান্ড, হ্যাঁ, এবং ইট ওয়াজ আ ন্যাশনাল বর্ডারল্যান্ড। কারণ আমরা জানি যে খুঁটি পেতে যেতে ফেন্সিং করে যে বর্ডারল্যান্ড সেটা কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে কবে হচ্ছে, 80s হচ্ছে, 70s এর পর থেকে শুরু হচ্ছে, 80s হচ্ছে, শেষ হচ্ছে 90s। এখনো আসাম ত্রিপুরা ওই দিকটা, নর্থ ইস্টে বা গারো হিলসের ওই দিকটা এখনো অনেক জায়গা আছে ওপেন, এখনো ফেন্সিং হয়নি। তো এই যে দ্য আইডিয়া অফ ইন্টারন্যাশনাল বর্ডারল্যান্ড সেটা কিন্তু আসলে সাধারণ মানুষের মাথাতেই ছিল না যে ওটা হলে কি হতে পারে বা কেমন হবে। ওরা ভেবেছিল যে হ্যাঁ দুটো দেশ হয়ে যাবে, আমি আমার দেশে চলে যাবো, এরা এদের দেশে চলে আসবে, বা সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু তার মধ্যে থেকে যে মানে প্রবলেম হবে অ্যাকোমোডেশনে, তার মধ্যে থেকে যে প্রবলেম হবে কম্পিটিশনে, সেই আসপেক্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি ওদের মাথাতেই ছিল না। তো এটাও কিন্তু খুব স্ট্রেঞ্জ যে কি করে হচ্ছে গিয়ে বর্ডারল্যান্ড ক্রিয়েট করা হচ্ছে এবং কি করে হচ্ছে গিয়ে রিফিউজি ক্রিয়েট করা হচ্ছে। এবার হচ্ছে গিয়ে এটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে আমরা যেমন সবসময় বলি যে রিফিউজিরা এই করেছে, রেফিউজিরা ওই করেছে, রেফিউজি মানে এই, রেফিউজি মানে সে। এটা খুব ইন্টারেস্টিং যে নেশন স্টেট যেই সময়টা হচ্ছে ভারত ভাগ করছে এবং নেশন স্টেট যেই সময়টা হচ্ছে গিয়ে ঠিক করছে যে দুটো আলাদা ভাগ হয়ে যাবে, সেই সময় কিন্তু যারা আসলে উদ্বাস্তু হচ্ছে ওরা কিন্তু একটা পলিটিক্স অফ হসপিটালিটির একটা কিন্তু খপ্পরে পড়ছে। কেন খপ্পরে পড়ছে? কারণ ইন ওয়ান ওয়ে নেশন স্টেট ইজ creating a borderland and they are trying to they try to tell people যে okay this is your land and you should migrate to your land, হ্যাঁ, কিন্তু simultaneously they have introduced what? They have introduced a huge document। যারা অশিক্ষিত, যারা পড়াশোনা জানে না, তারা তো কিছুই জানতো না, মানে সেটা কিন্তু শুধু পাসপোর্ট ভিসা না, মানে এত এত ফর্ম তৈরি করছে, এত এত হচ্ছে কি, যেটা যারা অশিক্ষিত তারা তো ফর্ম ফিল আপ করতে পারে না, সুতরাং তাদের কাউকে না কাউকে হায়ার করতে হচ্ছে, তার জন্য টাকা দিতে হচ্ছে, সেটা আবার গ্রামে হয় না, তার জন্য ঢাকায় আসতে হচ্ছে বা আমাদের ওইদিকে তার জন্য কলকাতায় আসতে হচ্ছে। তো এই যে একটা সাংঘাতিক রকমের মানে কি বলবো কন্ট্রাডিকশন গভর্নমেন্ট পলিসির, একদিকে ওরা নেশন স্টেট ক্রিয়েট করছে, রিফিউজি বানাচ্ছে এবং বলছে মাইগ্রেট করো, সাইমালটেনিয়াসলি যেমন জওহরলাল নেহেরু বিধান রায়কে লিখেছিলেন যে আমরা পার রেফিউজি ফ্যামিলি আমরা পার হেড 20 টাকা দিতে পারবো মাত্র বছরে, সুতরাং ওরা যাতে মাইগ্রেট না করে। সো ইট ওয়াজ সো কন্ট্রাডিক্টরি যে এটা একদিকে করা হচ্ছে, উল্টো দিকে এদের ফ্লোটাকে বন্ধ করা হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি হচ্ছে, 1951 একটা কনভেনশন সাইন করা হচ্ছে, সেটাতে একটা ইন্টারন্যাশনালি একটা বলা হচ্ছে যে রিফিউজি হলে তাকে এগুলো সুযোগ সুবিধা দিতে হবে। কিন্তু মানে এই তিনটে স্টেট, আমি তিনটে স্টেটই বলছি, প্রথমে ইন্ডিয়া, পাকিস্তান এবং পরে বাংলাদেশ, কেউ কিন্তু ওই ম্যান্ডেট সাইন করেনি বা কনভোকেশন, এবং আরেকটা হচ্ছে প্রোটোকল 1967 কেউ কিন্তু সাইন করেনি, তিনটে স্টেটই কিন্তু সাইন করেনি, যে কারণে ইউএনএইচসিআর বা অন্য অন্য যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তারা কিন্তু আমাদের এখানে কাজ করতে পারে না, কারণ আমাদের গভর্নমেন্ট এগুলো সাইন করে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করছে, ওরা পুরো রাইটটা ওদের হাতে রাখছে এবং সেজন্য কি করছে, ওরা কিন্তু রিফিউজিদেরকে বলছে না এরা রিফিউজি, এরা প্রথম থেকে এদেরকে বলছে ডিসপ্লেস পারসনস। মানে আমরা যদি প্রাইমারি সোর্স দেখি, রিফিউজি শব্দটাই খুঁজে পাওয়া যাবে না, বলছে হচ্ছে এরা ডিসপ্লেস পারসন, বলছে এরা ইভাকিউই। যেমন যারা গভর্নমেন্টে চাকরি করতো তারা বলছে যে এরা হচ্ছে কি অপটি, মানে এরা অপ্ট করছে এখানকার সার্ভিস, হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে মাইগ্রেট। 1960s আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রডার কাভারেজ অফ দ্য টার্ম সেটা আবার পাল্টে যাচ্ছে, সেটা পাল্টে কি হচ্ছে, এবার বলছে যে এরা হচ্ছে কি সব ইলিগাল এলিয়েন বা ইলিগাল মাইগ্রেন্ট। সেটা কেন হচ্ছে, তার দুটো কারণ আছে। এক হচ্ছে কি, মানে আমরা জানি যে 62-তে একটা টিবেটের সঙ্গে যুদ্ধ হচ্ছে, 65 একটা পাকিস্তান ওয়ার হচ্ছে, 64-এ যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হযরত বালকে নিয়ে একটা হিউজ কমিউনাল রাইট হচ্ছে। তো তখন কিন্তু আবার মানে ওই আইডিয়াটাই পাল্টে যাচ্ছে আর কি, হাউ টু ট্রিট দ্য রেফিউজিস। তখন কিন্তু মানে পারলে যারা আসছে তাদেরকে শত্রু বলে ভাবা হচ্ছে, অথচ তাদের কিন্তু কোনো উপায় নেই, মানে তাদেরকে তো অ্যাকচুয়ালি দেশটা ভাগ করা হচ্ছে ওরা আসবে বলে, কিন্তু তাদেরকে কিন্তু রেকগনাইজই করা হচ্ছে না অ্যাজ রেফিউজিস, বা তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হতে পারে বা সিটিজেনশিপ দিলে তারা পেলে কি লাভ হতে পারে, এটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কথা বলা হচ্ছে না। 70s দ্য সিচুয়েশন ওয়াজ ওয়ার্স্ট ইন আ ওয়ে, কারণ দে বিগ্যান টু রেফার them as infiltrators। আমরা জানি যে কনোটেশন গুলো খুব খারাপ, বা পাকিস্তানি মাইনরিটিস মানে ভারতে বলা হচ্ছে বা ফিউগেটিভস বলা হচ্ছে, যেগুলো খুবই মানে কনোটেশন গুলো খুবই ডেরোগেটরি এবং খুবই খারাপ। সুতরাং এই যে আমি দেখালাম, এটা দেখে আমি একটা জিনিসই আর্গিউ করার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে যারা রিফিউজি ক্রিয়েট করছে তারাই কিন্তু রেফিউজি আইডেন্টিটিটাকে অ্যাকচুয়ালি নেগেট করছে। যে নেশন স্টেট রিফিউজিদেরকে বলা হচ্ছে তোমরা অন্য দেশে গেলে এই সুরক্ষা পাবে, সেই নেশন স্টেটগুলো চেষ্টা করছে তারা যাতে না যায়। সুতরাং আমরা যে এই ইনার ডাইনামিক্স এর পার্সপেক্টিভ থেকে যদি কমিউনিটিকে দেখি, মানে ইফ উই জাস্ট থিঙ্ক অ্যাবাউট দেম,
মানে if we forget everything, all these things, and if we just try to think about their position and like their expectation, so it was huge for them, কারণ ওদের মনে হচ্ছে ওরা কোথাও বিলংই করে না, না তারা এই দেশে আছে না তারা ওই দেশে আছে। সুতরাং এটা কিন্তু একটা সাংঘাতিক ক্রাইসিস ছিল সেই লোকগুলোর জন্য। এটা আমি অফিসিয়াল টার্মে দেখালাম। হোয়াট হ্যাপেন্ড এট দ্য গ্রাউন্ড লেভেল, আমরা জানি যে বাঙালিদেরকে রিফিউজিদেরকে কিভাবে বলা হয়, হ্যাঁ, একটা দুটো ভীষণ কমন টার্ম হচ্ছে গিয়ে উদ্বাস্তু এবং বাস্তুহার, আমরা সবাই জানি, আর একটা হচ্ছে ছিন্নমূল। ছিন্নমূলটাও খুব পপুলার টার্ম ছিল। 71-এ যেমন একটা নতুন টার্ম হচ্ছে সেটা হচ্ছে শরণার্থী, এগুলো আমরা মোটামুটি জানি। তো এইভাবে বলা হচ্ছে। আচ্ছা, আসামে কি বলা হচ্ছে, যারা প্রচুর মানে এখানে ভীষণ পরিশ্রমী মুসলিম চাষিরা যারা হচ্ছে কি আসামে সোনা ফলাতো, তাদেরকে বলা হতো ময়মনসিংহিয়া, মানে ম্যাক্সিমাম ময়মনসিংহ থেকে মাইগ্রেট করা ছিল, তাদেরকে বলা হতো ময়মনসিংহিয়া। এবং ময়মনসিংহিয়া টার্মটা কিন্তু খুব সম্মানজনক ছিল না, মানে এমন ভাবে বলা হতো অ্যাজ ইফ দে আর টু এনক্রোচ দেয়ার ল্যান্ডস এন্ড টু লাইক টিল দেয়ার ল্যান্ডস এন্ড দে হ্যাভ ব্যাড ইন্টেনশনস, বাট দে ওয়ার দ্য পিপল হু অ্যাকচুয়ালি ট্রাই টু হায়ার দেম, মানে ওরা যখন প্রথম মাইগ্রেট করতে শুরু করলো। সেকেন্ডটা আরো খারাপ, সেকেন্ড টার্মটা হচ্ছে ভগনিয়া। ভগনিয়া মানে যে পালিয়ে এসছে, যে ভেগে এসছে। তো এটা তো কানে শুনেই বোঝা যায় যে ওটা খুবই একটা ডেরোগেটরি টার্ম। তারপরে আমরা দেখতে পাচ্ছি 60s-এ ওরা কি বলছে, বলে বঙ্গাল বা বঙ্গালী। এখনো অব্দি বাঙালিদেরকে দেখলে আসামিজরা বলে ও তো বঙ্গালী আছে, তার মানে ও তো বাঙালি। মানে এটা মানে ইটস লাইক মানে একটা কনোটেশন যে এ আমাদের লোক না, মানে আলাদা লোক আর কি, একে আমরা অ্যাকসেপ্ট করবো না অ্যাজ আওয়ার ওন পিপল। হ্যাঁ, 70s-এ আরো খারাপ হলো। 70s-এ এরা টার্ম করতে শুরু করলো অ্যাজ বহিরাগত অর বিদেশি। বহিরাগত মানে আমরা এটা বাংলা ওয়ার্ড, আসামিজ ওয়ার্ড এবং বাংলা ওয়ার্ড, আর বিদেশি তো আমরা সবাই জানি। এটা হচ্ছে কি কথা, আমি এই যে তারপরের ক্যাটেগরিটা এটা আমি একটু মেনশন করতে চাই, কারণ আই ওয়াজ সো শকড, আই ওয়াজ সো সারপ্রাইজড when I came to like hear this story। তো আমি কাজ করছিলাম কাছাড়ে আমরা সবাই জানি সবাই বাঙালি। তো কাছাড়ে হচ্ছে ম্যাক্সিমাম এখান থেকে যারা গেছেন আসামে তারা কাছাড়ে আশ্রয় নিয়েছেন। তো আমি যখন ফিল্ড ওয়ার্ক করছিলাম আমাকে একজন দেখিয়ে বললেন যে এটা তুমি দেখেছো, এটা কি? একজন বয়স্ক লোক। আমি তখন বললাম হ্যাঁ এটা তো গুল্ম, মানে এটা ধরনের মানে যেরকম হয় না কাটলে অনেক ঝোপঝাড় হয়ে যায়। তো বাড়ির যারা মহিলারা তারা মানে ভীষণ বিরক্ত হয় যে এত অপরিষ্কার করছে আবার এরকম ঝোপঝাড় হয়ে যাচ্ছে। তখন আমি বললাম হ্যাঁ আমি জানি, এটা তো আমাদের ত্রিপুরা বাড়িতে ছিল। তখন বলছে যে তুমি জানো এখানে এইটার নাম কি? আমি বললাম না। বললো এটাকে বলে রিফিউজি লতা, মানে ওটার নাম রিফিউজি লতা। মানে they are so pissed off with this refugee population, they term that this kind of মানে কি বলবো একটা গুল্ম as refugee লতা। তো ওটা থেকেই বোঝা যায় যে একটা সোসাইটি মানে মন থেকে কতটা হেট করলে বা কতটা মানে ট্রাবলসাম মনে করলে একটা কমিউনিটিকে এরকম একটা গাছের নাম, একটা গুল্মের নাম দিতে পারে রিফিউজি লতা। মানে ওটা কিন্তু সেটা পপুলার টার্ম, মানে আমি যেভাবে বলছি স্টোরি এরকম না। মানে ধরুন ওরা বলে কামলা, মানে যে কাজ করে কামলাকে এরকম ডেকে বলে ওই যা তো এখানে রিফিউজি লতা আছে কাইটটা দে। তো ওটার পপুলার নাম রিফিউজি লতা, হুইচ ইজ সো হিউমিলিয়েটিং। আচ্ছা, তারপরের যে ক্যাটেগরিটা হচ্ছে আমি লিখেছি ওয়ানসা ফাইকা, এটা হচ্ছে ককবরক ওয়ার্ড। ওয়ানসা মানে হচ্ছে আমি লিখেছি যে ওয়ানসা মানে হচ্ছে সন অফ দ্য বেঙ্গলিজ। তো এই যে ওয়ানসা ফাইকা এটা ককবরকের যদি আমরা ইংরেজি করি বা বাংলা করি সেটার মানে হচ্ছে বিওয়্যার অফ দ্য বেঙ্গলিজ। মানে দিস বেঙ্গলিজ আর সো ব্যাড, দে আর হিয়ার টু গ্র্যাব আওয়ার ল্যান্ড এন্ড লাইক গ্র্যাব এভরিথিং, সুতরাং এদের থেকে তুমি সাবধানে থাকো। তো এটা কিন্তু মানে এই যে সন অফ বেঙ্গলিজ মানে ওরা বাংলায় বলে বাঙালির বাচ্চা ইজ নট আ গুড মানে কি বলবো সেন্টেন্স বা গুড ওয়ার্ড। হ্যাঁ, তো তাতে আমি এই পুরো স্লাইডটা দেখিয়ে যেটা বোঝানোর চেষ্টা করলাম বা যেটা বলার চেষ্টা করলাম যে নোশন থেকে বা যে আইডিয়া থেকে দেশভাগ হয়েছিল এবং যে নোশন থেকে বা যে আইডিয়া থেকে অফিসিয়ালি লিগালি রিফিউজিদেরকে তৈরি করা হয়েছিল, সুতরাং ওটা কিন্তু কোনো নেশন স্টেটে আসলে ওইটাকে কিন্তু মেনটেন করা হয়নি, পলিসি মেকাররাও করেননি, গ্রাউন্ড লেভেলেও কিন্তু হয়নি। এছাড়া আর একটা যেটা আমি ক্যাটেগরাইজেশনের কথা বললাম, আমরা যেটা কেউ বলি না সেটা হচ্ছে গিয়ে এথনিক পপুলেশন। এটা খুব ইন্টারেস্টিং, আপনাদের শুনলে অদ্ভুত লাগবে যে মেঘালয় মানে এখন যেটাকে মেঘালয় বলি সেই সময় আসাম ছিল, সেখানে 1951-এ প্রথম কিন্তু হচ্ছে গিয়ে আদিবাসীরা একটা ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশন করছে। কারণ ওরা বলছে যে মানে যারা কাজ করেন সিএইচটি ম্যাডাম আছেন কাজ করেন জানেন যে ট্রাইবালদের কিন্তু জুমল্যান্ড থাকে, আবার ওদের প্রডিউস বিক্রি করার জন্য আলাদা মার্কেট থাকে, আলাদা হচ্ছে বাজার থাকে। তো দেশভাগের ফলে কি হচ্ছে যে পাহাড়গুলো আলাদা হয়ে যাচ্ছে, জুমল্যান্ডগুলো আলাদা হয়ে যাচ্ছে, প্রডিউস বিক্রি করার জায়গাগুলো অন্যদিকে পড়েছে। সব জায়গায় খাসি, জয়ন্তিয়া, গারো হিল মানে যেই রেঞ্জগুলো এই দিকটায় আছে সব জায়গায় তাই হয়েছে। সুতরাং ট্রাইবালদের জন্য কিন্তু এটা আরো অ্যাকিউট ছিল। আমরা কিন্তু কেউ গারোদের কথা, খাসিদের কথা, জয়ন্তিয়াদের কথা আমরা কেউ বলি না, আমরা কিন্তু সবাই হিন্দু মুসলিমদের কথা বলি যে এর কি হয়েছে ওর কি হয়েছে। সুতরাং আমার মনে হয় রিসার্চারদের কিন্তু
এইটাও একটু নজর দেওয়া উচিত বা এটা নিয়েও একটু কাজ করা উচিত, এই আসপেক্টটা নিয়ে। কারণ ট্রাইবালদের নিয়ে কাজটা পুরো অন্যরকম হয়, মানে সেটা আবার কে ট্রাইবাল, তাদেরকে আদিবাসী বলা হবে না জনজাতি বলা হবে নাকি তাদেরকে পাহাড়ি বলা হবে, মানে সেই নিয়ে বিরাট ডিবেট হয়, অনেক কাজ হয়, সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়। এবং পৃথিবীতে অধিকাংশ মানুষ ট্রাইবালদেরকে পারসিভ করে অ্যাজ আ হোমোজেনাস গ্রুপ, হুইচ ইজ আনট্রু। কারণ ট্রাইবালদের মধ্যে এত এত রকমের, মানে আমরা জানি চাকমা আছে, রিয়াং আছে, হাজং আছে, মানে এরকম বহু বহু কমিউনিটি আছে, টিপরা আছে, অনেকে আছে, কিন্তু এইটার মধ্যে যে আরো কত কিছু আছে সেটা কিন্তু আমার মনে হয় খুব কম লোক, যারা হচ্ছে এথনিক আইডেন্টিটি নিয়ে কাজ না করেন তারা কিন্তু খুব কম লোক জানেন। সুতরাং এটাও নিয়ে কিন্তু একটা অ্যাওয়ারনেস তৈরি হওয়া উচিত। তো আমি যেই সময় হচ্ছে গিয়ে আমি যদি চেষ্টা করি যে বা বোঝানোর চেষ্টা করি যে আমরা কি করে কন্টেক্সচুয়ালাইজ করতে পারি এই ইস্যুসগুলো উইথ দ্য অ্যাভেলেবল সোর্সেস, তাহলে দিজ আর দ্য সোর্সেস অ্যাকচুয়ালি হুইচ উই মে কনসাল্ট, অ্যান্ড অফকোর্স উই ক্যান কনসাল্ট মানে অন্য জিনিসগুলো। এখানে থার্ড যেটা আমি লিখেছি এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় অ্যাজ রিসার্চার্স, তার কারণ হচ্ছে মানে আমরা খুব কম লোক কিন্তু ওই প্যামফ্লেট, মেমোরেন্ডাম এগুলো কিন্তু দেখি, আর প্রত্যেক নিউজ পেপারে একটা সেকশন থাকে যেটাকে বলে লেটার টু এডিটর, ওটা থেকেও কিন্তু আমরা রিফিউজিদের ভয়েস পেতে পারি। কারণ বাকি যে সোর্সগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশেই হচ্ছে গিয়ে যারা পলিসি মেকার, যারা মানে ওদের জন্য নীতি তৈরি করেন তাদের ভয়েস, সেটা কিন্তু আমরা জানি যে আর্কাইভসেরও একটা পলিটিক্স থাকে, আর্কাইভসে কিন্তু সব ফাইল যায় না। তো আর্কাইভসে 400 ফাইল যদি অ্যাকসেপ্ট করা হয়, যে শাসক দলে যিনি থাকেন, যিনি ডিরেক্টর হন, যিনি প্রেসিডেন্ট হন, স্যার আছেন এখানে, স্যার আরো ভালো জানেন যে আর্কাইভস কোন ফাইল রাখবে আর কোন ফাইল রাখবে না, কোন ফাইল কিপ করবে, কোন ফাইল পুড়িয়ে দেবে, সেটা কিন্তু সবসময় এরকম হয় না যে সব ফাইলই রাখা হয়। সুতরাং আমরা যদি 200 বছর পরে আর্কাইভাল মেটেরিয়াল দেখি সেটা কিন্তু শেষ কথা নয়, মানে এটার মধ্যেও কিন্তু একটা পলিটিক্স আছে, যে মানে যেটা ধরুন বর্তমান সরকারের এগেনস্টে যায় সেই ডকুমেন্ট কিন্তু পুড়িয়ে ফেলা হয়। সুতরাং একজন রিসার্চারের কাছে আর্কাইভাল ডকুমেন্ট কিন্তু শেষ কথা নয়, মানে ওটাতে সে যে একটা ট্রু পিকচার পেতে পারে সেটা কিন্তু সবসময় সত্যি না। আচ্ছা, সুতরাং আমি এবার একটু ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা নিয়ে বলে আমি শেষ করব। সুতরাং আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের আমরা যদি মানে মাইগ্রেশনের ইতিহাস দেখি, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য, যে এরকম না কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা তারা কোনোদিনও মাইগ্রেশন দেখেনি, রাদার ঢাকা এবং কলকাতা এই দুটো জায়গা কিন্তু সারা জীবন মাইগ্রেশন দেখেছে। তার কারণ যার পরিবারে যে ভালো তারা কিন্তু সবসময় ওই মানে শহরে হচ্ছে মাইগ্রেট করতে চাইতো, এবং সেটা যে তার মানে শুধু পড়াশোনায় যে ভালো, চাকরি করার জন্য, পড়াশোনা করার জন্য যেত সেটা নয়, মানে যে ভালো মিষ্টি বানাতে পারে সে ধরুন গ্রাম থেকে ঢাকায় চলে আসছে, যে ভালো রাজমিস্ত্রি সে কলকাতায় চলে আসছে। সুতরাং এরকম না কিন্তু মাইগ্রেশন ওয়াজ আননোন টু দিস সিটি, মেবি সিটি অফ ক্যালকাটা, এটা ওরকম ছিল না। তাহলে যখন দেশভাগ হচ্ছে বা যখন দেশভাগের পরে যখন মাইগ্রেশন হচ্ছে, কেন ওটা এত ইম্পর্টেন্ট ছিল বা কেন ওটা অন্যরকম ছিল? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 1940s থেকে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে সিটিগুলো, মানে তখনকার দিনে যে সিটি ছিল, হ্যাঁ, কলকাতা এবং ঢাকা কিন্তু আলাদা রকম ছিল। কারণ ঢাকা ওয়াজ লাইক আ মুফাসিল টাউন, মানে ঢাকা কিন্তু সেই সময় কলকাতার মতো ছিল না, কিন্তু আবার পূর্ববঙ্গের সব জায়গাগুলোর মধ্যে ঢাকা কিন্তু ওয়াজ মানে একটা ফ্লারিশিং একটা জায়গা ছিল। তো আমরা যদি কলকাতার অবস্থা দেখি, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে কিন্তু মানে কলকাতাকে টার্গেট করা হচ্ছে, এবং 1943-তে কলকাতা প্রথম এক্সপিরিয়েন্স করছে দ্য মাইগ্রেশন অফ দ্য আনস্কিলড লেবার। কলকাতা এর আগে যত মাইগ্রেশন ফেস করেছে সব হচ্ছে স্কিলড লোকেদের মাইগ্রেশন ফেস করেছে, মানে যে পড়াশোনায় ভালো সে হচ্ছে মেডিকেল পড়তে যায় বা সে হচ্ছে MA করতে যায়, সে তখন একটা গ্রামে স্ট্যাটাস ছিল যে আমার ছেলে বা এর নাতি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়েছে, মানে বিরাট ব্যাপার। কিন্তু কলকাতা কিন্তু না কোনোদিন অ্যাকোমোডেট করেনি আনস্কিলড লেবারকে, কলকাতা কিন্তু জানে না যে ওদেরকে কি করে অ্যাকোমোডেট করতে হয়। কিন্তু যেই সময়টা প্রথম দুর্ভিক্ষ হলো, 43 যখন ক্রাইসিস হলো, তখন কি হলো, গ্রামের লোকজন সবাই কলকাতায় চলে এলো। কেন এলো? ভাবলো যে কিছু না কিছু তো করতে পারবো। এখনো আমরা জানি, নিশ্চয়ই এখানেও তাই আছে, যে কিছুই গ্রামে করতে পারে না, সে হাজবেন্ড চলে আসে, ভাবে ঠিক আছে ঢাকায় আমি রিক্সা চালাবো, আর তার স্ত্রী হয়তো কারোর বাড়িতে কাজ করবে। সুতরাং শহর ইন আ ওয়ে কিন্তু কোথাও একটা প্রফেশনকে অফার করে, গ্রামে কিন্তু তার কোনো অপরচুনিটি নেই। তো 43-তে প্রথম এরকম হলো যে সেগুলো যারা এক্সপিরিয়েন্স করছেন, আমার পরিবারের লোকেরা আমাকে বলেছেন যে কলকাতায় গরিব লোকেরা বলতো ফ্যান দাও মা ফ্যান দাও, ওরা জানে যে কেউ ভাত দেবে না, তো ফ্যানটা যদি অন্তত দেয়। সেরকম এই যে মাইগ্রেশনের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কন্টিনিউড হয়েছিল হচ্ছে গিয়ে 47-এর পরে, এবং ইট কন্টিনিউড অ্যাকচুয়ালি আপ টিল দ্য ফুড মুভমেন্ট অফ 1959।
তো এই যে একটা সাংঘাতিক মানে চেঞ্জ হচ্ছে, কলকাতার যে একটা নগর কেন্দ্রিক পপুলেশন, এবং কলকাতার লোকেরা সেই ঘটিটা তখন ভীষণ বিরক্ত হতো যে বাঙালরা এসে শিয়ালদা স্টেশন নোংরা করছে, অপরিষ্কার করছে, এখানে রান্না করছে, এখানেই চান করছে, মানে এটা খুবই খারাপ ব্যাপার, মানে এভাবে কিভাবে বাঁচা যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যারা মাইগ্রেট করে আসছে দেশ ভাগের পরে, তাদেরকে তো নেশন স্টেটই বলছে যে তোমরা এখানে চলে এসো, সুতরাং নেশন স্টেটের তো উচিত তাদেরকে সুরক্ষা দেওয়া বা তাদেরকে শেল্টার দেওয়া বা তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া, সেটা কিন্তু তারা করছে না। এবং সেই সময় কিন্তু প্রথম ওই ওই শব্দগুলো আসলে আসতে শুরু করে, মানে যেটাকে বলা হয় রেফিউজি রিলিফ। মানে এর আগে যেমন আমি অনেক ইন্টারভিউ করেছি, বলছে যে আমরা তো ওই শব্দটাই কোনোদিনও শুনিনি, হঠাৎ করে শুনলাম একটা নতুন শব্দ উদ্বাস্তু। মানে আমরা যখন ভাবি ওরকম, বলছে যে এরকম কোনোদিনও শুনিনি, হঠাৎ দেখলাম উদ্বাস্তু, তারপরে দেখছি 14-15 দিন পরে সবাই উদ্বাস্তুই বলে। মানে মানে ওটা এত পপুলার হয়ে যাচ্ছে উইদিন 10 to 15 days। মানে হি সেড দ্যাট পিপল হ্যাভ স্টার্টেড টকিং অ্যাবাউট অনলি দ্য রেফিউজিস। লন্ডনে যেমন সবাই ওয়েদার নিয়ে কথা বলে, মানে যার সঙ্গে যার দেখা হয় সে ওয়েদার নিয়ে কথা বলে, সুতরাং ইট বিকেম সো পপুলার বা ক্রাইসিস ওয়াজ সো অ্যাকিউট, ওরা সারাক্ষণ কিন্তু ওইটা নিয়ে কথা বলতে শুরু করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় নতুন দুটো ইউনিট গড়ে উঠছে আর কি, যেটা এর আগে ছিল না। ইউনিট গড়ে উঠছে যেটা ছিল না, সেটা হচ্ছে দুটো ইউনিটের নাম হচ্ছে একটা ক্যাম্প, মানে গভর্নমেন্ট ক্যাম্প, এবং কলোনি। এই দুটো শব্দ কিন্তু মানে এর আগে কলকাতা এত পপুলার ছিল না, মানে এর আগে কেউ শোনেইনি এইগুলো শব্দ, যেগুলো কোথা থেকে কি হচ্ছে। এবং এই যে মানে এই কনটেক্সটে যে রেফিউজি রিলিফ রিহ্যাবিলিটেশন দেওয়া হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ প্রচন্ড রেগে যাচ্ছে, মানে যারা ঘটি তারা প্রচন্ড ক্ষেপে যাচ্ছে, রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে? কারণ ওদের মনে হচ্ছে যে আরে আমরা তো এখানে দিব্যি ছিলাম, আমাদের নিজেদেরই এত অভাব অভিযোগ, আমাদেরই এত সমস্যা, এখন গভর্নমেন্ট এদেরকে লোন দিচ্ছে, এদেরকে ডোল দিচ্ছে, এত কিছু দিচ্ছে, আমাদেরকে কিছু দিচ্ছে না, সুতরাং এরা কোথাও একটা আমাদের যে রিসোর্স সেটাকে শেয়ার করছে। তো they became very angry with the government and with the policy makers, যেটা কি হচ্ছে, আমাদেরকে দাও, আমাদের এত অভাব অভিযোগ কেন এদেরকে দিচ্ছ, আর এদের তো কোনো ঠিকানা নেই, এরা তো কচু খায়, ঘেঁচু খায়, যা পায় তাই খায়, সুতরাং এদের কোনো সফিস্টিকেশন নেই, এরা কিছুই পারে না করতে, সুতরাং এদেরকে এত হেল্প করে কি হবে। তো এটা বলে আমি যেটা অ্যাকচুয়ালি বলার চেষ্টা করলাম, আমি শেষের ওপরের যে লাইনটা লিখেছি সেটা হচ্ছে দে রিমেইনড অ্যাজ মাইনরিটিজ উইথ অল ক্যাটেগরাইজেশন অ্যান্ড এক্সক্লুশন ফ্রম দ্য মেইন স্ট্রিম। So they actually decided to migrate as they thought that they will be a part of the mainstream, but they could never become a part of the mainstream. They always remained as others. সুতরাং ওদের কিন্তু সারাক্ষণ গভর্নমেন্টের চোখে ওদের কিন্তু একটা অদ্ভুত আদারনেস ছিল। আর একটা যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে সেই সময় অনেক কলোনি তৈরি হচ্ছে। আমরা সবাই জানি রেফিউজি কলোনি তৈরি হচ্ছে। কলোনিগুলো কিভাবে তৈরি হচ্ছে? কলোনির জমি কার ছিল? কলোনির জমি ছিল, মানে যেই পলিটিক্সটা করে পরে অ্যাকচুয়ালি লেফটিস্টরা পাওয়ারে আসছে, কলোনির যে জমিগুলো সেগুলো ছিল জমিদারদের জমি। তো যারা রিফিউজিরা, যারা হচ্ছে অপেক্ষা করবে না বা যারা ভাবছে যে না এইভাবে তো মনুষ্যতর জীবনযাপন করা যায় না, ওরা কি করতো, ওরা রাত্রির বেলা গিয়ে জমি দখল করতো, সেই হোকলা পাতার বন কেটে ওরা পটাপট হচ্ছে বাড়ি বানিয়ে ফেলতো। তখন কি হতো, জমিদার এবং প্রশাসন, পুলিশ বাহিনী, লাঠিয়াল বাহিনী পাঠাতো, কিন্তু ওদেরকে ওইভাবে কিন্তু উৎখাত করতে পারতো না। এবং এই করেই কিন্তু একটার পর একটা রেফিউজি কলোনি তৈরি হচ্ছে, যে রেফিউজি কলোনিগুলোকে জন্য বলা হতো স্কোয়াটার কলোনি বা জবরদখল কলোনি, জবরদখল উপনিবেশ, কারণ ওরা জবরদখল করেছিল ওই জমিগুলোকে। তো সেটা কিন্তু না ইনাবে মানে নগর কলকাতা, শহর কলকাতার মানচিত্রই পাল্টে দেয়। কেন পাল্টে দেয়? তার কারণ এটা খুব ইন্টারেস্টিং। কারণ হচ্ছে আমরা যদি এখনো কোনো রিফিউজি এলাকায় যাই, পুরো মনে হয় যে ওটা একটা শহরের মধ্যে হঠাৎ করে একটা গ্রামে ঢুকে পড়েছি। কারণ কি? কারণ দে অলওয়েজ ট্রাই টু রিক্রিয়েট দেয়ার আইডেন্টিটি। মানে যার বাড়িতে ধরুন বাড়ির বাঁদিকে একটা আম গাছ ছিল, সে যখন একটা ছোট্ট জমি পেয়েছে, ছোট্ট বাড়ি তৈরি করেছে, সে ইচ্ছে করে একটা আম গাছ পুঁতে দিয়েছে, সো দ্যাট ওই ফিলিংটা হয় যে আমি দেশের মতো আছি। মানে যার বাড়িতে ধরুন একটা কিছু ছিল যে ঢোকার সময় একটা তুলসী বেদি ছিল, সে ইচ্ছে করে একটা তুলসী বেদি বানিয়েছে। তাতে কি হচ্ছে, আরবান আর্কিটেকচার পাল্টে যাচ্ছে। শরীফ স্যার আছেন, আমার থেকে অনেক ভালো জানেন, ভিজুয়ালি জায়গাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, মানে দেখতেই আলাদা হয়ে যাচ্ছে। মানে রিফিউজি কলোনি এলাকায় গেলেই বোঝা যায় যে এটা কলোনি এলাকা। এবং ওই যে মার্কেট তৈরি হচ্ছে, বাজার তৈরি হচ্ছে, সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে যে ধরনের প্রডিউস বিক্রি হয় সেটা কিন্তু কলকাতার যে নর্মাল মার্কেট তার যে প্রডিউস সেটা থেকে কিন্তু অনেকটা আলাদা। এখনো কিন্তু এরকম হয় যে ওই আইটেমগুলো কেউ খেতে চাইলে বলে ওই যে ওখানে ওই এরিয়ায় যা, ওটা হচ্ছে রেফিউজি কলোনি এরিয়া, ওটার মধ্যে পাবি কচু পাবি, এই পাবি, ওই পাবি, মানে যেটা ভীষণ পপুলার। যেমন কচুর লতি ইজ আ ভেরি পপুলার ডিশ, ওখানেও কিন্তু, লন্ডনেও তাই। তো আমি দেখেছি, তো ওই জিনিসগুলো কিন্তু ওই ধরনের মার্কেটে পাওয়া যায়। তো মানে আমি যেটা আর্গিউ করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে দেশভাগকে আমরা একটা না পলিটিক্যাল ইভেন্ট হিসেবে দেখি, বা
এমন একটা ঘটনা হিসেবে দেখি যেটাতে পলিসি মেকারদের অনেক ভূমিকা আছে, সাধারণ মানুষও এফেক্টেড হয়েছে ইত্যাদি। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা কি করে না মানে কলকাতা এবং মফস্বল শহরগুলো, কারণ কলকাতা তো জমি ছিল না, খুব কম জমি ছিল, সবচেয়ে বেশি রেফিউজি সেটেলমেন্ট হচ্ছিল মফস্বল শহরগুলোতে, 24 পরগনায়, নদিয়ায়, মুর্শিদাবাদে, মালদায়। তো ওই জায়গাগুলোর কিন্তু যে মানে বাইরের দিক থেকে যে চেহারাটা সেটাও কিন্তু পাল্টে গেছিল, শুধু যে ইন্টারনালি পাল্টেছিল সেটা না, বাইরে থেকেও বোঝা যেত যে এই জায়গাগুলো হচ্ছে গিয়ে রেফিউজি এরিয়া। তো আমরা যদি দেখি যে মানে এই রেফিউজি এরিয়ায় ধরুন ক্যাম্পে বা কলোনিতে রেফিউজি লাইফ কেমন ছিল, মানে যারা ছিলেন তারা কেমন ছিল, তাদেরকে ইন্টারভিউ করলে বা তাদের সম্পর্কে মেটেরিয়াল পড়লে বা তারা যেগুলো আত্মজীবনী লিখেছেন বা বই লিখেছেন, আর্টিকেল লিখেছেন, সেগুলোকে যদি আমরা পড়ি তাহলে আমরা কি দেখবো যে মানে ওদের মধ্যে না দে ওয়ার অলওয়েজ ইন ফিয়ার অফ ডিমোলিশন, এবং ওরা কখনো পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করতো না, ওরা ভয় পেত এত প্রথম দিকে। মানে ওরা সবাই পাট্টা ল্যান্ড পাচ্ছে, মানে জমির পাট্টা পাচ্ছে 1980s এর শেষের দিকে, তার আগে কিন্তু ওরা কেউ না দখল করে রেখেছে। ওদের সারাক্ষণ মনে হতো এখানে টাকা ইনভেস্ট করে লাভ নেই, কারণ আমাকে যে কোনো সময় এরা উৎপাটিত করতে পারে, আমাকে বের করে দিতে পারে। আর একটা হচ্ছে ওরা নতুন ধরনের ওই দরমার বেড়া তৈরি করতো, মানে নতুন ধরনের ওরা মেটেরিয়াল ইউজ করতে শুরু করলো। এর আগে যেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কখনো এরকম মেটেরিয়াল দিয়ে ঘর বাড়ি তৈরি করা হতো না, কারণ ওদের তো ওই মানে বাড়ি তৈরি করার মতো তো এসেনশিয়াল মেটেরিয়াল ছিল না। তো দে ইউজ টু ইউজ এ ব্যাম্বু ফ্রেমস টু সেট আপ, মানে এরকম আর কি সুন্দর সুন্দর মানে ঘর তৈরি করার চেষ্টা করতো। আর একটা জিনিস হতো, মানে সেটা অনেকে লিখেছেন, যেমন হিরণময় বন্দ্যোপাধ্যায় লিখেছেন উদ্বাস্তু বলে একটা বইতে, প্রফুল্ল চক্রবর্তী লিখেছেন দ্য মার্জিনাল মেনে, যে এরা না সারাক্ষণ নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করতো থ্রু দেয়ার মানে প্র্যাকটিস অফ কালচারাল লাইফ। ওরা সারাক্ষণ রবীন্দ্র জয়ন্তী করতো, নজরুল জয়ন্তী করতো, মানে ইচ্ছে করে করতো এবং সারাক্ষণ বোঝানোর চেষ্টা করতো যে ইটস আওয়ার কালচার, এবং মানে আমাদের ঠিক আছে টাকা পয়সা নেই, আমাদের কিছু নেই, কিন্তু আমাদের একটা সংস্কৃতি আছে, মানে আমাদের একটা সংস্কৃতির ঐতিহ্য আছে, একটা পারিবারিক ঐতিহ্য আছে, সুতরাং দ্যাট ইজ লাইক আওয়ার আইডেন্টিটি। সো এই যে একটা মানে মানে দে ওয়ার সো কিন টু এস্টাবলিশ দেয়ার ওন আইডেন্টিটি, এটা সবচেয়ে বড় প্রমাণ হিসেবে যেটা আমরা বোঝাতে পারি বা আমরা বলতে পারি। যেমন রেফিউজি যদি পলিটিক্যাল মুভমেন্টের আমরা স্লোগানকে দেখি, ওরা প্রথমে ভীষণ লজ্জা পেত নিজেদেরকে উদ্বাস্তু বলতে, বাস্তুহারা বলতে, ছিন্নমূল বলতে, কারণ ওদের মনে হতো যে ওটাতে তো লোকে আরো বুঝতে পারবে, মানে ওদের একটা হীনমন্যতা বোধে ভুগতো, মানে দে ইউজ টু সাফার ফ্রম আ স্ট্রেঞ্জ ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কিন্তু 1960s থেকে আমরা যদি রেফিউজি পলিটিক্যাল মুভমেন্টকে দেখি, সেখানে দেয়ার স্লোগান বিকেম কি, মানে সবচেয়ে পপুলার স্লোগান কি ছিল, ওরা বলতো আমরা কারা, সবাই বলতো বাস্তুহারা। তার মানে কি, ওরা যখন বুঝতে পারছে যে ওকে নো ওয়ান ইজ গোয়িং টু গিভ আস এনিথিং, নো ওয়ান ইজ গোয়িং টু অফার আস এনিথিং, দেন দে স্টার্টেড ইউজিং দেয়ার আইডেন্টিটি, মানে যেটা ইনফিরিয়র আইডেন্টিটি ইন আ ওয়ে, সেটাকে অ্যাজ দেয়ার অস্ত্র, অ্যাজ দেয়ার উইপন। তো এই যে একটা চেঞ্জিং ডাইমেনশন হচ্ছে, এটা কিন্তু একটা খুব অন্যরকম ঘটনা ছিল হচ্ছে গিয়ে কলকাতার যে পলিটিক্যাল লাইফ, যে সোশিও কালচারাল লাইফ সেখানে। এবার আমি একটুখানি আসাম বলি, অল্প একটু আসাম বলি, কারণ আমি যে আনফিনিশ যে এজেন্ডাটা নিয়ে আজকে বলতে শুরু করেছি, সেটা কিন্তু সবচেয়ে বেশি বোঝা যায় হচ্ছে গিয়ে আসামে। আমি জানি যে অডিয়েন্স মানে অনেকটা জানেন এটা নিয়ে, কিন্তু আমি আসলে একটা অন্য ডাইনামিক্স মানে বোঝানোর চেষ্টা করব যে আসামে এবং ত্রিপুরাতেও খানিকটা, আসামে অন্যরকম ছিল যে মানে যখনই হচ্ছে গিয়ে প্রথম পার্টিশন হলো, সেই সময় কিন্তু মানে আসামের গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার করে বলেছিল যে ওরা আর কাউকে চায় না। কারণ কি 1905 থেকে 1911-এ যেহেতু আসাম এবং মানে পূর্ববঙ্গ নিয়ে একটা যুক্ত প্রদেশ তৈরি করা হয়েছিল, সেই সময় প্রচুর বাঙালি হচ্ছে গিয়ে আসামে মাইগ্রেট করতে শুরু করে। কেন মাইগ্রেট করতে শুরু করে? কারণ এখানে ল্যান্ড স্কেয়ারসিটি ছিল, আর আসামে হচ্ছে গিয়ে মানে জমির কোনো অভাবই ছিল না। আর আসামকে বলাই হয় যে আসাম ইজ আ ল্যান্ড অফ লাহে লাহে মানে স্লো, মানে দে আর ভেরি স্লো, ওরা অত কাজ করতে চায় না, মানে অত হার্ড ওয়ার্কিং না। তো এই যে মনমোহন সিংহিয়া বললাম যে অ্যাকচুয়ালি ওদেরকে ওরা ইনভাইট করে নিয়ে গেছে, যে ওরা তো নিজেরা কাজ করতে চায় না, এরা কাজ করবে, এবং এরা কিন্তু সোনার ফসল ফলিয়েছিল আসামে। কিন্তু প্রথম থেকে কিন্তু গভর্নমেন্ট ঠিক করছে যে ওরা আর কোনো বাঙালি চায় না, এবং এটা খুব সারপ্রাইজিং যে আসামেই একমাত্র হয়েছিল দেশভাগের পরে যে the central government they tried to send so much money এবং রিলিফ রিহ্যাবিলিটেশন, আসাম গভর্নমেন্ট সেটাকে ফিরিয়ে দিয়েছিল, 1952-তে ফেরত দিয়ে দিয়েছিল, কারণ ওটাকে ওরা খরচ করেনি, কারণ ওরা চায় না আর কেউ সেটেল ডাউন করুক। যে কারণে ধরুন এখন আমরা যেটা এনআরসি প্রবলেম নিয়ে এত কথা বলি, সেটা কেন হয়েছে? তার কারণ আসামে যারা মাইগ্রেট করতো, মানে দে অলওয়েজ প্রেফার নট টু রেজিস্টার দেমসেলস অ্যাজ রেফিউজিস, কারণ ওদের মনে হতো আমরা যদি রেজিস্টার করি তাহলে তো গভর্নমেন্ট আমাদেরকে তাড়িয়ে দেবে।
তার থেকে ওরা ওদের যে প্রতিবেশী নেবার বা ওদের আত্মীয় তাদের বাড়িতে একটু টেম্পোরারি একটা ভাবে থাকতো, তারপর এখান থেকে বাড়িটারি বিক্রি করে যা টাকা পেয়েছে সেটা দিয়ে একটা কিছু মেবি একটা বাসা বাড়ি করতো বা মেবি একটা ভাড়া বাড়ি করতো, করে ওখানে সেটেল ডাউন করতো। তো এই যে একটা অদ্ভুত ডাইনামিক্স, সেটা কিন্তু এখনো অব্দি আসামের যে প্রবলেম আছে বা আসাম যে যে জিনিসগুলোকে নিয়ে সাফার করছে সেটা কিন্তু এখনো অব্দি আছে। এবং আমি দেখুন এখানে একটা কোট করেছি যে মানে সর্দার প্যাটেল এত বিরক্ত হয়েছিলেন যে ফান্ড ফিরিয়ে দিয়েছিল, তাতে উনি লিখেছিলেন যে এভরিওয়্যার ওয়ের এভার উই হ্যাভ টু ডিল উইথ রেফিউজি প্রবলেম উই হ্যাড টু গিভ প্রায়োরিটিস ইভেন এগেনস্ট লোকাল সেন্টিমেন্টস। মানে উনি বলেছিলেন যে লোকাল লোকেরা কি চায় সেটাকে এত গুরুত্ব দিলে হবে না, তো আমাদেরকে কিন্তু এমন করে পলিসি তৈরি করতে হবে যাতে হচ্ছে কি আমরা এই লোকগুলোকে অ্যাকোমোডেট করতে পারি। তো আমরা যদি দেখি যে কেন অ্যাসামিজরা এরকম ছিল, মানে অ্যাসামিজরা কেন এরকম করলো, দ্য কি রিজন ওয়াজ দ্য স্কেয়ার অফ লুজিং ল্যান্ডস। মানে ওরা সারাক্ষণ ভাবতো যে বাঙালিরা আমাদেরকে আউটনাম্বার করে দেবে, মানে বাঙালিরা বেশি হয়ে যাবে। এবং বাঙালিরা কিন্তু সত্যি একটু মানে একটু ল্যান্ড হাংরি পপুলেশন ছিল, এটা সত্যি, এটা ত্রিপুরাতেও তাই ছিল। এবং বাঙালিদের মধ্যে একটা শভিনিজম ছিল, মানে বাঙালিরা সারাক্ষণ বোঝানোর চেষ্টা করতো এবং প্রমাণ করার চেষ্টা করতো যে ওরা সবকিছুতে সুপিরিয়র, স্পেশালি ওরা কালচারালি সুপিরিয়র। তো ওইটা কিন্তু না একটা ওদেরকে একটা অদ্ভুত ফিলিং দিত। হ্যাঁ, তো সেটার থেকে আমরা 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 যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট লজিক ছিল আসামিজদের, সেটা কি ছিল যে বাঙালিরা এসে যেহেতু মানে এরা শিক্ষিত বা এরা হচ্ছে ভালো ভালো চাকরি করে, সব হোয়াইট কালার জবগুলো এরা হচ্ছে নিয়ে নিচ্ছে। বিশেষ করে আমরা জানি যে আসামের সবচেয়ে বেশি টাকা পাওয়া যেত টি গার্ডেনে কাজ করে। টি গার্ডেনের যারা ম্যানেজার তারা সবাই বাঙালি ছিল সত্যি, যেটাকে ওরা বলতো বাবু কমিউনিটি, মানে ওদেরকে বলতোই যে এরা বাবু। তো বাবু কমিউনিটি মানে সেখানে কোনো অ্যাসামিজ ছিল না, কারণ বাঙালিরা শিক্ষিত ছিল এবং এরা অনেক কম পয়সায় এই কাজগুলো করতো। তা অবভিয়াসলি যে চা বাগানের মালিক তারা ওদেরকে প্রেফার করতো যেটা হ্যাসেল ফ্রি, কম পয়সায় কাজ করে এবং এফিসিয়েন্ট। তো বাবু কমিউনিটির উপরে লোকের প্রচন্ড হচ্ছে সেই সময় একটা কিন্তু রাগ ছিল। তো এই যে ক্রাইসিসগুলো, সেখান থেকে আমরা কিন্তু দেখছি যে আসামে আমরা দেখতে পাচ্ছি 1960s থেকে, মানে এই যে স্টেটটা, এই যে দেশীয় রাজ্যটা, ওটা একটা সাংঘাতিক রকমের কিন্তু ওরা একটা আইডেন্টিটি পলিটিক্স ফেস করতে শুরু করে, যেটা এখনো চলছে, মানে যেটাকে আমার আনফিনিশড মনে হয়। হ্যাঁ, তো এটার প্রথম শুরু হচ্ছে গিয়ে আমি যেটা বলছিলাম অনেক রকমের মাইনরিটি আছে। প্রথম শুরু হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে লিঙ্গুইস্টিক মাইনরিটিদেরকে সাইডলাইন করার চেষ্টা করা হচ্ছে। এবং আসাম ইজ দ্য অনলি স্টেট যারা হচ্ছে গিয়ে ভাষা শহীদ দেখেছে, মানে 1960-তে কাছাড়ে হচ্ছে 21 জন ভাষা শহীদ ছিলেন যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, মানে 52 পরে। এবং মজার হচ্ছে গিয়ে যারা হচ্ছে সেখানে প্রাণ দিয়েছিলেন তারা কিন্তু 52 ভাষা আন্দোলনও দেখেছেন, মানে তারা তারপরে মাইগ্রেট করেছিলেন। সুতরাং ওদের একটা মনে হয়েছিল যে আরে উই ফেস সিমিলার সিচুয়েশন আমাদের দেশে, সেটার জন্য আমরা মাইগ্রেট করলাম, আবার এখানে এসে কেউ ভাষা চাপিয়ে দিচ্ছে, তাহলে মানে ওখানে আমাদের উপরে উর্দু চাপিয়েছিল, এখানে আমাদের উপরে অ্যাসামিজ চাপাচ্ছে, আমরা কেন সহ্য করবো, আমরা সহ্য করবো না। সুতরাং এই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেটা আরো বেড়েছিল হচ্ছে কি 71-এর সময়, কারণ আমরা জানি মেঘালয় আসাম বর্ডারে হিউজ হচ্ছে শরণার্থী ক্যাম্প ছিল, যেটা নিয়ে খুব অনেকগুলো ভালো ভালো কাজ আছে। সবচেয়ে ভালো কাজ অন্তরা দত্তর, তো সেটাও কিন্তু একটা বড় কারণ ছিল, কারণ সেটা আবার ওরা মানে আসাম গভর্নমেন্ট কিছু করতে পারেনি, কারণ তার সেটা নেতৃত্ব দিয়েছিল ইন্দিরা গান্ধী। এখন সেন্ট্রাল গভর্নমেন্টকে তো ইগনোর করা যাবে না, তো ওটাও আরেকটা বড় কারণ ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি 71-এ এটা যে হচ্ছে সেটার জন্যই কিন্তু 72-তে ওরা একটা মুভমেন্ট ইন্ট্রোডিউস করছে, সেটাকে বলা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মুভমেন্ট অফ 1972। মানে সেটা কি, সেটা বলা হচ্ছে যে সারা আসামে যে পড়াশোনার মিডিয়াম সেটা নাকি অ্যাসামিজ হয়ে যেতে হবে, মানে বাঙালিদেরকে অ্যাসামিজে পড়তে হবে। তো এটা হচ্ছে কি এক ধরনের সাংঘাতিক চাপিয়ে দেওয়া ব্যাপার ছিল। সেই সময় অবধি কিন্তু মুসলিমরা আসামে অত রিয়াক্ট করেনি, কারণ ওদের মনে হয়েছিল যে এখন তো মানে এরা তো আমাদেরকে অত কিছু করছে না। আর মানে মুসলিমরা হচ্ছে প্রেফার করতো বাবা আমাদের জমি জিরে থাক, আমাদের সবকিছু থাক, মানে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ার আইডেন্টিটিস। হ্যাঁ, তো ওরাই কিন্তু বেশি সেন্সাসে বলেছিল যে ওরা হচ্ছে অ্যাসামিজ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 79-এ একটা কি হচ্ছে, একটা বিরাট মানে একটা সাংঘাতিক একটা ওই মানে ভোটার লিস্ট তৈরি হচ্ছে যাতে দেখা যাচ্ছে বাঙালি বেশি। সেই নিয়ে একটা হচ্ছে গিয়ে 1983-তে একটা নেলি মাসাকার হচ্ছে এবং তাতে বিরাট সংখ্যক মুসলিমদেরকে মানে কুপিয়ে মারা হচ্ছে অ্যাকচুয়ালি। তো সেটার থেকে কিন্তু মুসলিমরা বুঝতে পারছে যে আরে আমরা এতদিন ধরে ভাবতাম যে আমরা অ্যাসামিজ বলে ডিক্লেয়ার করছি, আমাদের আর কোনো সমস্যা নেই, দেখলো ব্যাপারটা তো সেটা না, এরা তো মুসলিমদেরকেও মারছে, মানে মুসলিমরাও তো সেফ নয়। তো সেটার থেকে কিন্তু এই বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুজনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মানে আসামিজদের কাছ থেকে ফরেনার হয়ে উঠছে। এবং সেইটা কিন্তু এই যে একটা পলিটিক্স এবং এই যে ডাইমেনশনটা সেটা কিন্তু সবসময় চলছে। এবং ওখানে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে হিন্দু মুসলিম না, ওখানে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কে বাঙালি আর কে আসামিজ, মানে লিঙ্গুইস্টিক। এইটা দেখুন, আমি এই ভদ্রলোকের ছবি দিয়েছি, যে আমি যখন এই ছবিটা তুলেছিলাম তখন আমার 99 বছর বয়স ছিল। মানে হি ওয়াজ ভেরি প্রাউড, অ্যান্ড হি সেড যে আমার 99 বছর, আমার মানে আমি 99।
তো উনি একটা খুব মজার আমাকে গল্প করেছেন, বলেছেন এই তো যখন কমিশনাররা আসতো সেন্সাসের, আমরা বলতো আমাগো ভাষা অসমিয়া। তো এই যে আমাগো ভাষা অসমিয়া, এটা তো বাংলা, এটা তো আসামিজ কথা না। তার মানে ওরা বাংলায় সেন্সাস একে বলছে যে আমার ভাষা অসমিয়া। হ্যাঁ, তো সেন্সাসে লিখছে হচ্ছে কি ওরা অ্যাসামিজ, যাতে হচ্ছে পপুলেশনের স্ট্যাটিস্টিক্সটাকে ওইভাবে তৈরি করা যায়, হুইচ ওয়াজ এন্টায়ারলি আনট্রু। তো সেইটার থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যদি মানে উল্টো দিক থেকে দেখি এই ঘটনাটাকে, যে আমরা কেন, আমি তো বাঙালিদের পার্সপেক্টিভ থেকে বলছি, অ্যাসামিজরা কেন এরকম করতো, তাহলে কিন্তু অ্যাসামিজদের দিক থেকে দেখলে ওরা প্রচন্ড প্যানিক করতো এবং এরা সারাক্ষণ ভাবতো যে একটা সময় হয়তো অ্যাসামিজরা এখানে হচ্ছে মাইনরিটি হয়ে যাবে, এদেরকেই তাড়িয়ে দেওয়া হবে, এবং ওরা থ্রেট হিসেবে দেখতো। এবং মানে ওদের কাছে মানে আমি যেটা লাস্টে লিখেছি কি সলিউশন, হোয়াট ওয়াজ দ্য সলিউশন, রিডাকশন অফ বেঙ্গলি পপুলেশন, হিন্দুজ অর মুসলিমস। মানে ওখানে হিন্দু মুসলিম নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, ওদের মাথা ব্যথা হচ্ছে বাঙালি হলে একে ভাগিয়ে দেওয়া আর কি জায়গার থেকে, যে এরা আমাদের লোক না। এবং সেটাই কিন্তু এখন যে এনআরসি পলিটিক্স চলছে সেটার আসল কথা, যে কারণে যার সব রকম আইডেন্টিটি কার্ড আছে তাকেও কিন্তু বলা হচ্ছে যে সেই নাকি ভারতের সিটিজেন যার কোনো আর কি পূর্বপুরুষের নাম 1951 এর সেন্সাসে আছে। এখন কে 1951 সেন্সাসে তখন কে ছিল সেই কাগজ কে খুঁজবে? সুতরাং যাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সবকিছু আছে, তাদেরকেও কিন্তু বলা হচ্ছে তোমরা সিটিজেন না। এবং মুশকিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে কি কিন্তু আসামের একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ত্রিপুরার ক্ষেত্রে যেটা ছিল, ত্রিপুরার ক্ষেত্রে ছিল ঠিক আসামের মতো, যে ওরা অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা যে রাজ পরিবার তারা ট্রাইবাল ছিল, কিন্তু ওরা হচ্ছে সাংঘাতিক রকমের মানে কি বলবো বাঙালিদের সেটেলমেন্ট। আচ্ছা, তো ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঠিক ওই আসামের মতোই একটা ব্যাপার হয়েছিল, যে শাসক জাতি যারা ছিল ত্রিপুরার হচ্ছে যে ট্রাইবাল মহারাজারা, দে ওয়্যার অ্যাকচুয়ালি ইন ফেভার অফ দ্য বেঙ্গলি সেটেলমেন্ট, এবং দে স্টার্টেড ইনভাইটিং দ্য বেঙ্গলিজ ফ্রম দ্য ইয়ার 1280, মানে অনেক আগের থেকে। তার একটাই মানে এরকম যে তারা বাঙালি সংস্কৃতিকে ভীষণ ভালোবেসে ভীষণ আদর করে বাঙালিদের ডাকতো, একদম সেটা না। ওদের দুটো পরিষ্কার কারণ ছিল, এক হচ্ছে বাঙালিরা শিক্ষিত ছিল, দুই হচ্ছে গিয়ে বাঙালিরা কৃষিকাজ যেটা করতো সেটা হচ্ছে ওয়েট রাইস কাল্টিভেশন, কারণ ট্রাইবালরা জুম কাল্টিভেশন করতো যেটাতে উদ্বৃত্ত পাওয়া যেত না। এখন তাকে তো রাষ্ট্র চালাতে হলে তার তো উদ্বৃত্ত চাই, তো সেটার জন্য ওরা বাঙালি চাষিদেরকে প্যাম্পার করতো বেসিক্যালি। আর বাঙালি হিন্দু যারা পড়াশোনা জানা তাদেরকে হচ্ছে গিয়ে ওরা অ্যাডমিনিস্ট্রেশনের কাজে ক্যাপিটাল এ ওরা হচ্ছে গিয়ে রাখতো। তো সো দ্যাট ওয়াজ দ্য সিন। আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতেও কিন্তু এরকম হচ্ছে, এবং ত্রিপুরার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আসাম গভর্নমেন্ট যেখানে ওদেরকে বলছে যে কিছুই দেবে না, সেখানে ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেশন ভাবছে যে যেহেতু চাকলা রসুনাবাদে কুমিল্লার কাছে একটা প্লেন ত্রিপুরা ছিল, বলছে যে আরে এরা তো আমাদের জিরাতে। হ্যাঁ, তো আমি যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে পার্টিশন লাইক সিচুয়েশন সেটা আসলে এখনো একই রকম ভাবে এখনো অব্দি কাজ করছে এবং একই রকম ভাবে আছে। এবং আমার মনে হয় যে 75th ইয়ার্সে যেই সময় ভারত সরকার বিরাট সেলিব্রেট করছে দেশভাগের বা ইন্ডিপেন্ডেন্সের 75th ইয়ার্স, সেটাও কিন্তু খুব ট্রাবলসাম ছিল আর কি। সুতরাং এটার থেকে মানে